স্পেশাল বিসিএস এর মেডিকেল সায়েন্স প্রিপারেশনের আজকের ওয়েবিনারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের ওয়েবিনারের দ্বিতীয় দিন। আমরা আজকে মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলবো। ঈদ হলো যে বেশি দিন তো হয় নাই না, ঈদে তো মানুষ অনেক উপহার দেয়। তো আমিও চিন্তা করলাম তোমাদেরকে একটা ঈদের উপহার দেয়। এটা হচ্ছে একটা কোটি টাকার ঈদ উপহার। হ্যাঁ, কোটি টাকা ক্যালকুলেশন আমি কিভাবে করলাম, কারণ তুমি যদি একটা সরকারি চাকরি পাও, বিসিএস চাকরি যদি পাও, এটা দিয়ে তুমি মোটামুটি কোটি টাকার উপরে উপার্জন করবে একটা সময় টোটাল চিন্তা করলে। তো যদি এখানে আমাদের ওয়েবিনারটা কাজে লাগায় তুমি যদি কোটি টাকার চাকরি পেয়ে যাও, তাহলে তো এটা একটা বড় উপহারই হবে। হুম। যারা কষ্ট করে আসছো, গতকালও আমার বক বক করা শুনছো, আজকেও শুনতেছো। হ্যাঁ। আহ এখানের মধ্যে আমি এটা বিশ্বাস করি যে যারা কথাবার্তাগুলো শুনবা তারা একসময় ভালো করবা। এবং আমি তোমাদের দেখাইছিলাম যে স্পেশাল নিয়ে আমার আগের মতামতগুলো কেমন ছিল। আমি বলছিলাম যে একটা প্রস্তুতি যারা নিয়ে রাখবে তারা কিন্তু লস হবে না। হ্যাঁ, এবং সত্যি সত্যি অনেক আগে আছে যারা আমার কথা বিশ্বাস করছে না। আমি বলছিলাম যে স্পেশাল হবে কি হবে না সেটা চিন্তা না করে একটা আগে রাখো পড়াশোনাগুলো, তাহলে স্পেশাল যখন হবে তখন তুমি ইজিলি চাকরিটা পেয়ে যাবা। তো যারা কষ্ট করে আসছো আজকের ওয়েবিনারে, এরকম যদি আমরা করি যে আজকের ওয়েবিনারে আমরা মেডিকেল সায়েন্সের 50%ই পড়াই দিলাম, মানে টোটাল যে মেডিকেল সায়েন্স প্রস্তুতি 100 নম্বরের প্রস্তুতির মধ্যে 50% আমরা আজকে পড়াই দিলাম, তাহলে কেমন হয়? সবাই নিশ্চয়ই অনেক খুশি হয়ে যাবা যে ভাই অনেক ভালো একটা ব্যাপার হয়। আপনি ওয়েবিনারে 1 ঘন্টা আমরা থাকবো, 1 ঘন্টার মধ্যে আপনি যদি পড়াই দিতে পারেন পড়াটা, তাহলে তো অনেক ভালো হয়। হ্যাঁ, তোমরা যখন মেডিকেলে প্রফের জন্য বসছো, প্রফের জন্য যখন পড়া শুরু করো, তখন কি করি আমরা? প্রফের জন্য পড়া শুরু করার আগে আমরা আগে কি করি, কোশ্চেন ব্যাংক কালেক্ট করি। করে আগে দেখি যে কেমন কোশ্চেন আসছে। আমাদের সময় একটা ক্যাপসুল নামে একটা বই ছিল। হ্যাঁ, ফার্স্ট প্রফে আমরা ক্যাপসুল নামক একটা বই ছিল কোশ্চেন ব্যাংকের। প্রফের আগে আমরা এই বইটা নিয়ে বসতাম, বসে কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো দেখতাম, সেগুলো আগে পড়ে ফেলতাম। এবং এইটুকু পড়ে ফেলাটাই ছিল আমাদের প্রস্তুতির একটা বড় পার্ট। অনেক আগে সানজু নামক একজন তোমার হচ্ছে যে যুদ্ধ বিশারদ, উনি বলে গিয়েছিলেন নোয়িং ইজ হাফ দ্য ব্যাটল। যে তুমি যদি যুদ্ধ যদি জানো, যে শত্রুকে যদি ভালো করে চিনো, তাহলে তুমি যুদ্ধ অর্ধেক জিতে গেছো। তার মানে আমরা যদি কোনো পরীক্ষা নামক কোনো যুদ্ধ যদি নামতে হয়, আমরা যদি ওই পরীক্ষা নিয়ে আমরা আন্দাজে মন্দাজে প্রস্তুতি না নিয়ে যদি ভালো করে বুঝতে পারি ওই পরীক্ষার মধ্যে কি কি আসে, কোন জিনিসটা পড়তে হবে, এটা যদি খুব ভালো করে যদি বুঝে যাই, তাহলে আমরা অর্ধেক যুদ্ধে আমরা জিতে গেছি। তাহলে আজকের ওয়েবিনারে আমরা 1 ঘন্টা থাকবো। এই 1 ঘন্টায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে তুমি একটা স্পেশাল বিসিএস এ পাশ করার জন্য কোন কোন জিনিস আসলে পড়বা। এখন ওই জিনিসগুলো পড়লে কি তুমি 100% কমন পাবা? না, তুমি 100% কমন পাবা না। ওই জিনিসগুলো পড়লে তুমি 80% কমন পাবা। তাহলে তুমি 200-র মধ্যে যদি 160টা কোশ্চেন যদি তুমি পারো, 160টা কোশ্চেন যদি তুমি যদি পারো, গোলা ভরাট যদি করো, তাহলে তোমার এখানে 20টা ভুল হবে। এই 20টা ভুলের জন্য তাহলে 140টা কারেক্ট, 140টা কারেক্ট আর 20টা ভুলের জন্য 10 নম্বর নেগেটিভ। তুমি 130 পায়া তুমি ক্যাডার হয়ে যাবা। তাহলে আমি গতকাল যে কথাগুলো বলছি এবং আজকে যে কথাগুলো বলবো, এইভাবে যদি পড়ো তুমি 160টা কোশ্চেন তুমি কমন পাইয়া যাবা। তো 200-200 কমন পাওয়ার জন্য তোমাকে অনেক পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। এখন 130 পেলেও ক্যাডার হবা তুমি, তুমি 170 পেলে ক্যাডার হবা। হ্যাঁ। তাহলে আমরা এখানে একটা কাস্টমাইজ প্রস্তুতি আমরা এখানে নিচ্ছি, যাতে করে এই প্রস্তুতিটা কুইকলি নেওয়া যায় এবং খুব সহজে নেওয়া যায়। তো এখন তাহলে আমাদের আসলে করণীয়টা কি? আমাদের দেখো যে হচ্ছে যে আমরা মন বুঝতে হবে, পিএসসির মন বুঝতে হবে আমাদের। তো এখানে একটা মিম শেয়ার করছে যে মেয়েদের মন বোঝার উপায়। তো মেয়েদের মন বোঝার জন্য তোমাকে এই বইয়ের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয়, এরকম 7টা খণ্ড আছে। 7টা খণ্ড যদি তুমি পড়ো, তাহলে তুমি মেয়েদের মন সহজেই তুমি বুঝতে পারবা। তো মেয়েদের মন বোঝা তো তোমার এত কঠিন হইলেও আমরা পিএসসির মন বোঝা আমাদের জন্য অতটা কঠিন হবে না। পিএসসির মন বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পিএসসির আচরণ গুলো খেয়াল করতে হবে, যে ওরা কেমন আচরণ করে, কেমন প্রশ্ন করে। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সহজ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে তো পিএসসির মেম্বাররা চেঞ্জ হয়েছে, চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, সদস্য চেঞ্জ হয়েছে, এক্সামিনার চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হলে তো কি হবে? নতুন যারা এক্সামিনার ওনার প্রশ্ন করার সময় দেখবে যে আগে কেমন কি প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসে, তারপরে না তারা একটা প্রশ্ন করবে। একদম আন্দাজে তো আসমান থেকে প্রশ্ন দিবে না, তাই না? তাহলে আমরা যদি পিএসসি প্রিভিয়াস প্রশ্নগুলো যদি খুব ভালোভাবে অ্যানালাইসিস করে আমরা যদি একটা সুন্দর করে গোছাতে পারি টপিক গুলো, এবং ওই টপিক গুলো যদি ভালো মতো যদি পড়ি, তাহলে আমরা খুব ইজিলি এখানে পরীক্ষা পাস করতে পারবো। আমাদের 42 বিসিএস এর একজন ক্যাডার শারমিন মুস্তারি, ও একটা আজকে একটা রিভিউ শেয়ার করছে। আমার হঠাৎ মনে পড়লো আমরা একটা ব্যাচ ওপেন করছিলাম, সিপিআর ব্যাচ। হ্যাঁ, তো সবাইকে হাসাহাসি করতেছে সিপিআর ব্যাচ। হ্যাঁ, সিপিআর কি? আমরা যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় তখন তো শেষ অবস্থায় তখন আমরা কি করি, আমরা সিপিআর দেই। হ্যাঁ, মানে আর তো কোনো উপায় নাই, সিপিআর দিতে হয়। অনেকের লাইফ ফিরে আসে, অনেকে ফিরে আসে না, অনেকের হার্ট স্টার্ট হয়ে যায়।
তো আমরা তখন 42 একদম শেষ দিকে, মাত্র 42 দিনের মতো সময় ছিল, আমরা একটা সিপিআর ব্যাচ ওপেন করলাম। সময় 42 দিন হলে আমরা 1 মাসের মতো পড়াইছিলাম। তো সেখানে আমরা কি করছিলাম, তো সেখানে অনেকে ক্যাডার হয়েছিল সেই ব্যাচ থেকে, সেখান থেকে টোটাল তোমার হচ্ছে যে 5-6 জন মতো মনে ক্যাডার হয়েছিল সিপিআর ব্যাচ থেকে। আমরা যে কাজটা করছিলাম, যে সবচেয়ে কমন যে জিনিসগুলো যেগুলো থেকে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, শুধু সেগুলো পড়াই দিচ্ছি, অন্য কোনো কিছু পড়াইনি। আমি বারবার নিষেধ করছি যে তুমি অতিরিক্ত পড়া লাগবে না, অতিরিক্ত বললে তুমি ফেল করবা। তুমি, আমরা যে জিনিসগুলো বলবো তুমি শুধু সেই জিনিসগুলো ভালো মতে পড়ো। তো আমরা একটু দেখি যে প্রিভিয়াস স্পেশাল বিসিএস গুলোতে কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন হয়েছে। দেখো যে গতকাল আমরা সিলেবাসে বলছিলাম পিএসসি কিন্তু 100% কিন্তু ও ফলো করে না। ও যে যেমন যেমন বলছে মেডিসিন থেকে 25, ফিজিওলজি 25, অ্যানাটমি 25, প্যাথো 25, এই জিনিসটাও কখনো ফলো করে না, রিটেনেও ফলো করে না। পিএসসির সার্টেন সাবজেক্টের উপরে ওর খুবই আকর্ষণ কাজ করে। কোন সাবজেক্ট তার আকর্ষণ বেশি কাজ করে? মেডিসিন এবং ফিজিওলজির প্রতি। তুমি দেখো 39 বিসিএস স্পেশাল বিসিএস এ মেডিসিন ফিজিওলজি থেকে কোশ্চেন আসছিল 57টা, আর 42 তে আসছিল 70টা। রিটেনও তোমরা একটা সেম জিনিস দেখতে পাবা। রিটেনের মধ্যে আমরা যে জেনারেল বিসিএস এর যে লিখিত পরীক্ষাগুলো হয়, সেখানেও 200 নম্বরের মধ্যে মেডিসিন থেকে 80 নম্বর প্রশ্ন চলে আসে, 70 থেকে 80। হ্যাঁ, এটা তোমার পিএসসির খুব আকর্ষণ মেডিসিনের প্রতি। এরপরে আমরা দেখবো যে অ্যানাটমি এবং প্যাথোলজি থেকে 39 বিসিএস এ কোশ্চেন আসছিল 43টা, আর 42তম বিসিএস এ কোশ্চেন আসছিল এখানের মধ্যে মাত্র 30টা। তুমি যদি একটা অ্যাভারেজ করো, মেডিসিন থেকে তুমি আশা করতে পারো 40টার মতো প্রশ্ন তুমি আশা করতে পারো, মেডিসিন থেকে 40টার মতো প্রশ্ন। মেডিসিন আমরা খুব ভালো পারিও। হ্যাঁ, যে কারণে আসলে তোমার স্পেশাল বিসিএস এ মেডিকেল সায়েন্স খুব তোমার হচ্ছে যে বড় ফ্যাক্টর না, ক্যাডার নির্ধারক না। কারণ মেডিসিন থেকে 40টা প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে যে 30-32টা প্রশ্ন তুমি নিতে পারবা, যেহেতু তুমি ইন্টার্নি করে আসছো কিছুদিন আগে। কারণ আমরা মেডিসিনটাই মনে থাকি, আর ফিজিওলজি অ্যানাটমি তো মোটামুটি ভুলে গেছে, প্যাথোলজি আরো ভুলে গেছে। মেডিসিনটা আমাদের মোটামুটি বেশিরভাগই আমাদের মনে থাকে। ফিজিওলজি থেকে তুমি যদি এখানে আবার যদি করো, তুমি এখানের মধ্যে আমরা মোটামুটি 25টার মধ্যে তুমি আশা করতে পারো। হ্যাঁ, 20 থেকে 25টা তুমি এখানে আশা করতে পারো। অ্যানাটমি থেকে তুমি 15 থেকে 20টা আশা করতে পারো, 15 থেকে 20টা কোশ্চেন আশা করতে পারো। আর প্যাথোলজি থেকে সেম 15 থেকে 20টা কোশ্চেন এখান থেকে আশা করতে পারো। তো প্যাথোলজির মধ্যে হালকা একটু মাইক্রোবায়োলজি আছে, অল্প একটু মাইক্রোবায়োলজি আছে এখানে। তো এইভাবে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে। এই মানবন্টনটা মাথায় রাখা এই জন্য জরুরি। এখন তুমি যদি বসে বসে অ্যানাটমি সবগুলো পড়া শুরু করো, ভাই আমি একদম পার্ট 1 এর জন্য অ্যানাটমি যেমন পড়ছি অমনি আমি সব পড়ে শেষ করে ফেলবো, বোকা কথা, কার তুই ফেল করবে কনফার্ম। বিসিএস এর মধ্যে অ্যানাটমি থেকেও তোমার অ্যানাটমির আবার পার্ট আছে, যে কোন প্রশ্ন আসবে সেগুলো ফিক্স আছে, কোথা কোথায় প্রশ্ন দিবে। তুমি অ্যানাটমি পড়ে পড়ে তোমার কোনো লাভ হবে না, বিডি 84 পড়ে পড়ে ফেলবো, কোনো লাভ হবে না। তো চলো আমরা একটু বুঝতে চেষ্টা করি যে পিএসসি কোন কোন টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন দেয়। আমরা 35 থেকে একদম 45 পর্যন্ত মেডিকেল সায়েন্সের যে রিটেন পার্ট, সেই রিটেন পার্টের কোশ্চেনগুলো আমরা একটু দেখবো। সেই রিটেন পার্টের কোশ্চেনগুলো দেখে আমরা এখন ঠিক করবো যে পিএসসির তাদের পছন্দের টপিক কি এবং কোন কোন টপিক থেকে তারা প্রচুর প্রশ্ন দেয়। আসো আমরা প্রথমে অ্যানাটমি নিয়ে একটু কথা বলি। অ্যানাটমি থেকে আমরা জানলাম একটু কম প্রশ্ন আসে। এখন অ্যানাটমি থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে হিস্টোলজি থেকে। তাহলে তুমি যখন অ্যানাটমি পড়া শুরু করবা, তোমার প্রথম সাবজেক্ট হবে হিস্টোলজি। হিস্টোলজি দিয়ে তোমার অ্যানাটমি প্রস্তুতি শুরু হবে। তুমি অ্যানাটমি বিডি 84 এর বই দিয়ে, আমরা আমাদের সময় বিডি 84 পড়তাম আমরা, তো বিডি 84 বা অ্যাবডোমেন একে তত্ত্ব পড়তাম। তো বিডি 84 পড়ে তোমার অ্যানাটমি প্রস্তুতি কখনো শুরু হবে না, প্রস্তুতি শুরু হবে তোমার হিস্টোলজি পড়ে। এখন আমরা দেখি হিস্টোলজি থেকে আমরা কোন কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসছে। এখানে আমরা কি টপিকগুলো লিখে দিয়েছি, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। আমাদের এই প্রেজেন্টেশনটার পিডিএফ তোমরা পেয়ে যাবা, মেইল করে দেওয়া হবে। তোমরা যারা আজকে উপস্থিত আছো, তোমরা আমাদের হাজিরা ফর্মটা ফিল আপ করে ফেলবা। সেশনের শেষে আমরা হাজিরা ফর্ম দিব, হাজিরা ফর্মে তোমাদের মেইল থাকবে, সেই মেইল অ্যাড্রেসে আমরা তোমাদেরকে এই প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিব। তোমাদেরকে নোট টোট কিছু করা লাগবে না। তাহলে আমরা এখানে কি টপিকগুলো লিখে দিছি, সব সময় পড়বো না। তো অ্যানাটমি অফ সেল এখান থেকে 5টার মধ্যে প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এখান থেকে কোনটা, ওই যে সেলের একটা বড় একটা ফিগার আছে না, ডায়াগ্রামটা পড়ে ফেলবা। তারপরে সেল মেমব্রেনের ফাংশন এবং তোমার অর্গানেলস গুলোর ফাংশন গুলো, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, ফাংশন, রাইবোসোম, ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস, এই টপিকগুলো থেকে এখানের মধ্যে প্রশ্ন আসছে। ওই তোমার হচ্ছে যে সেলের যে একটা বড় চিত্র ফিগার আছে, সেই ফিগারের মধ্যে যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলো এটার ভিতরে যে অর্গানেল গুলো স্ট্রাকচার এবং তাদের ফাংশন গুলো, এটা পড়ে ফেলবো। অ্যানাটমি অফ সেল পড়া তোমার ডান। এরপর আসো সেল ডিভিশন। সেল ডিভিশনের মধ্যে তোমার সেল সাইকেলের মধ্যে কি হচ্ছে, সেল ডিভিশনের টাইপ কি, মাইটোসিস মিয়োসিসের পার্থক্য, এবং তোমার হচ্ছে যে মাইটোসিসের কোন কোন ফেজে কি ঘটে, মিয়োসিসের কোন কোন ফেজে কি ঘটে। এটা আমরা একদম ইন্টারমিডিয়েট থেকে পড়া শুরু করছি। হ্যাঁ,
প্রোফেজে কি ঘটে, মেটাফেজে কি ঘটে, কোনটা কি ঘটে, কি ইভেন্ট গুলো, এটা পড়তে তোমার ম্যাক্সিমাম হচ্ছে যে আধা ঘন্টার মতো লাগবে। সেল ডিভিশনের কোন ফেজে কি ঘটে আমরা এখানে খুব সুন্দর করে পড়া দিব, যে তোমার এখানে কি কি প্রশ্ন এখানের মধ্যে আসলে আসবে। তারপর আসো একটা বড় টপিক হচ্ছে টিস্যু অফ দ্য বডি। এটা ক্লাসিফিকেশন থেকে সবসময় অনেক প্রশ্ন আসে, অল্প 4-5 পেজের একটা পড়া। টিস্যু অফ দ্য বডি এখান থেকে পিএসসি আমাদের 35 থেকে আমাদের 45 পর্যন্ত রিটার্ন 17টা প্রশ্ন দিচ্ছে এখান থেকে। তাহলে দেখি বেসিক টিস্যু টাইপ থেকে একবার একটা প্রশ্ন আসছিল। আমরা দেখি যে এখানের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমাদের স্কেলেটাল সিস্টেম থেকে, যে ক্লাসিফিকেশন থেকে, টিস্যু যে ক্লাসিফিকেশন স্কেলেটাল সিস্টেম থেকে 10টা প্রশ্ন আসছে। হ্যাঁ, লং বোনের পার্ট, বোন সেল, এখানে কয় টাইপের বোন সেল আছে, কোনটার ফাংশন কি, হ্যাঁ এই জিনিসগুলো, কোনটা ক্যারেক্টারিস্টিক কি, হ্যাঁ পেরিওস্টিয়াম এটার ফাংশন কি, তারপর তোমার বোনের যে ক্লাসিফিকেশন গুলো, হ্যাঁ সানিভিয়াল জয়েন্টার এখানের মধ্যে এক্সাম্পল কি, এই টপিক গুলো আমরা এখানে যে কি টপিক লিখে দিই শুধু তুমি বই থেকে ধরে ধরে এই টপিক গুলো এমনি পড়ে ফেলবে, এই কি টপিক গুলো পড়ে ফেলবে, এর চেয়ে বেশি পড়ার তোমার দরকার নাই, মহাকাবিল হওয়া দরকার নাই, কারণ বিসিএস এখানে জ্ঞানী হওয়ার পরীক্ষা না। তুমি প্রজাতন্ত্রের অফিসার হবা, ওরা তোমার একটা যাচাই করে নিবে, যে তোমার একটা টোকা দিয়ে দেখবে যে ভিতরে মাল মশলা আছে কিনা, এটা টোকা দিবে তোমার। এটা তো এফসিবিএস পরীক্ষা না, রেসিডেন্সিও না। হুম, তোমাকে অনেক ডিপ থেকে প্রশ্ন করবে, অনেক ডিপ থেকে না, একদম প্রশ্নগুলো হবে খুবই সুপারফিশিয়াল, গ্রস প্রশ্ন যেটাকে আমরা বলি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এপিথেলিয়াল টিস্যুর যথারীতি ক্লাসিফিকেশন এবং তোমার যে আমাদের এক্সাম্পল গুলো পড়া লাগবে এখানে। কানেক্টিভ টিস্যুর এখানের মধ্যে এটার সাথে এপিথেলিয়াল টিস্যুর পার্থক্য কি, ফাংশন গুলো কি কি, হ্যাঁ মাসকুলার টিস্যু যথারীতি এখানের মধ্যে আমরা যে একটা একটা চার্ট পড়ছিলাম, স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসলের মধ্যে ডিফারেন্স, মাসলগুলোর মধ্যে কোনটার প্রপার্টি গুলো কি, কোনটাতে কি পরিমাণ নিউক্লিয়াস থাকে, কোনটা তোমার হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়া কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, হ্যাঁ এই যে পার্থক্যটা পড়ছিলাম, একটা চার্ট পড়ছিলাম মাসকুলার টিস্যুর, ও চার্টটা ভালো করে এখানের মধ্যে পড়ে ফেলতে হবে। ওকে, এবং আমরা জানি যে বিশেষ রকম মাসকুলার টিস্যু এক একজনের এক এক রকমই স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই জিনিসগুলো এখানের মধ্যে পড়ে ফেলতে হবে। এরপর আমরা সিস্টেম বেস যদি আগাই, আমরা আমরা নার্ভাস সিস্টেম থেকে, পিএসসির খুবই প্রিয় একটা টপিক নার্ভাস সিস্টেম থেকে। তবে প্রিয় টপিক হলো এখানের মধ্যে যে অনেক বেশি পড়তে হবে এরকম না, এখানে একদম টপিকগুলো একদম স্পেসিফাইড। নার্ভাস সিস্টেম থেকে 16টা কোশ্চেন আসছে আমাদের এখানের মধ্যে, তার মধ্যে স্ট্রাকচার অফ নার্ভাস টিস্যু থেকে 2টা প্রশ্ন আসছে, আর আমাদের এখানের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেম এখানের মধ্যে, যে এগুলোর মধ্যে এগুলো কোনটা কি পার্ট আছে, নার্ভ ফাইবার গুলোর প্রপার্টি গুলো কি কি, আমাদের পিরামিডাল এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্ট, এক্সাম্পল ফাংশন গুলো, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন আমরা তোমার হচ্ছে যে এটা অবশ্যই মেডিসিনে পড়ছিলাম আমরা, এবং এখানে আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনের পার্থক্য কি, কোনটা লেশন হইলে আমাদের কি কি ফিচার আমরা হচ্ছে যে দেখতে পাবো, হ্যাঁ সিম্পেথেটিক ট্রান্সফরমেশন কেমন হয়, ব্রেন স্টেমের মধ্যে কি কি আছে, পরীক্ষা কেমন আসবে, আসবে নিচের কোনটা ব্রেন স্টেমের পার্ট নয়, নিচে কোনটা ব্রেন স্টেমের পার্ট, এইভাবে গ্রস প্রশ্ন আসবে, হ্যাঁ অনেক ডিপ না। ক্রেনিয়াল নার্ভের মধ্যে হচ্ছে যে আমরা যে চার্ট পড়ছিলাম, যে এখানের মধ্যে আমাদের মোটর কোনটা, সেন্সরি কোনটা, মিক্স কোনটা, ফাংশন কি, হ্যাঁ এই জিনিসগুলাই, হ্যাঁ কোনটার উৎপত্তি কোত্থেকে হয়েছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ফাংশন কি এখানের মধ্যে। তারপর আমাদের হচ্ছে সার্কেল অফ উইলিস ফরমেশন কেমন হয়, এখানে পরীক্ষা আসবে কি, যে সার্কেল অফ উইলিস ফরমেশনে অংশগ্রহণ করে কোনটা, কোনটা অংশগ্রহণ করে না, এরকম স্পাইনাল কর্ডের সেকশন গুলো। তাহলে আমরা যে কি টপিক গুলো লিখে রাখছি, এই টপিক গুলো ধরে ধরে তুমি হচ্ছে পড়বা এখানের মধ্যে, হ্যাঁ ভিডিওতে আমরা এগুলো ইনশাল্লাহ পড়াই দিব। এখানে কোশ্চেন আসছে প্রায় 14টা, একদম এখানে যেমন যেমন পার্ট গুলো লিখছে তুমি এমনি এমনি জিনিসগুলো হচ্ছে পড়ে ফেলবে। আচ্ছা, আমরা দেখি এরপরে আমাদের সার্কুলেটরি সিস্টেম থেকে কোশ্চেন আসছে 13টা। সেন্স অর্গান ছোট টপিক এখানের মধ্যে, আই এবং ইয়ার ছাড়া তো কিছু নেই এখানের মধ্যে। তাহলে দেখি সেন্স অর্গানের মধ্যে আমাদের যে আই বলে ভাস্কুলার কোট এখানের মধ্যে, আই চেম্বার মধ্যে কি কি আছে এখানের মধ্যে, আই মাসল গুলো কি কি, এক্সট্রা ওকুলার কি, ইন্টার ওকুলার মাসল কি, হ্যাঁ কেমন প্রশ্ন আসবে, নিচের কোনটা এক্সট্রা ওকুলার মাসল, কোনটা এক্সট্রা ওকুলার মাসল নয়, হ্যাঁ তাহলে এখানের মধ্যে আমাদের খুবই গ্রস যে ব্যাপারগুলো, রেটিনাল লেয়ার গুলো কি কি, হ্যাঁ লেক্রিমাল গ্ল্যান্ড এখানে তোমার হচ্ছে যে এখানে কয়টা আছে, নার্ভ সাপ্লাই কি, হ্যাঁ এরকম ছোট ছোট তোমার হচ্ছে যে প্রশ্নগুলো। আমাদের মিডল ইয়ারের হচ্ছে যে লোকেশন কি, কন্টেন্ট কি আছে এখানের মধ্যে, ওসিগুল কি কি আছে মিডল ইয়ারের মধ্যে, হ্যাঁ এই জিনিসগুলো। স্কিন থেকে একটা প্রশ্ন আসছিল, স্কিনের লেয়ার এবং ফাংশন গুলো, তুমি লেয়ার গুলোর নাম পড়বা এবং কোনটা কি ফাংশন। এখন আসো সিস্টেম যদি আমরা যাই, তাহলে সার্কুলেটরি সিস্টেম থেকে তোমার হচ্ছে যে অনেক প্রশ্ন আসছে, কারণ যেহেতু আমাদের তোমার তুমি দেখবা যে আমাদের এখানে তুমি যখন ট্রিটমেন্ট করতে যাবা উপজেলা হেলথ কমপ্লেক্সে, বা তুমি যখন মানুষের ট্রিটমেন্ট দিতে যাবা, তোমার এখানে ট্রিটমেন্ট দেওয়ার সময় তোমার কোন কোন সিস্টেমে তোমার বেশি অসুখ বিসুখ তোমার এখানে প্রেজেন্ট করবে, যে সকল সিস্টেমের অসুখ বেশি প্রেজেন্ট করবে সেগুলো এখানের মধ্যে বেশি বেশি আসবে। যেরকম দেখবো মেডিসিনের মধ্যে ইনফেকশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেহেতু তুমি উপজেলা হেলথ কমপ্লেক্সে গেলে সেখানের মধ্যে তোমাকে বেশিরভাগ ট্রিটমেন্ট দিতে হবে ইনফেকশন ডিজিজের। সার্কুলেটরি সিস্টেম থেকে আমরা এখানের মধ্যে দেখবা সব বিসিএস এ দেখবা যে তোমার কিছু কমন প্রশ্ন আছে পিএসসির, যে তোমার হচ্ছে যে হার্টের আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, দেখবে সবসময় এখান থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ
কন্ডাক্টিভ সিস্টেম এখানের মধ্যে, আর্টারি ভেনের পার্থক্য, তার ক্যাপিলারি সাইনোসয়েডের পার্থক্য, হ্যাঁ, অ্যাবডোমিনাল ওটার ব্রাঞ্চ, দেখবে যে এটা আস্তে আস্তে হয়রান হয়ে গেছে এটা, হ্যাঁ, পেরিকার্ডিয়ামের লেয়ার গুলো, হ্যাঁ, হার্টের ডেভেলপমেন্টাল অ্যানোমালি কি কি আছে, তার মেডিসিনামে তোমার হচ্ছে কন্টেন্ট গুলো কি, কোনটাতে কি কন্টেন্ট আছে, ডেফিনেশন গুলো কি, হ্যাঁ। তাহলে এই টপিকগুলোর উপরে দেখবা বারবার 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 অনেক প্রশ্ন আসছে, এবং এগুলো চার্ট গুলো পড়ে ফেলো হিস্টোলজি বই থেকে, ক্যাপিলারি সাইনোসয়েড এগুলো পার্থক্য কি, হ্যাঁ, তারপর তোমার আর্টারি ভেনের পার্থক্য কি, এগুলো টেবিল গুলো, এই টেবিল গুলো পড়ে ফেলতে হবে, হ্যাঁ। আমরা কিন্তু তোমার ধরাই দিব যে এই টেবিল থেকে কেমন প্রশ্ন এখানের মধ্যে আসতে পারে। এরপর আমরা যাচ্ছি এখানে রেসপিরেটরি সিস্টেমে, এখান থেকে আসছে আমাদের 5টা কোশ্চেন। তার মধ্যে আমার টপিক যেগুলো কভার করছে সেটা হচ্ছে আমাদের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট গুলো কি, রাইট লাইনে কয়টা, লেফট লাইনে কয়টা, হ্যাঁ, নামগুলো কি, রেসপিরেটরি ইউনিট, পালমোনারি রুটের মধ্যে এখানে কি কি আছে, কি কি স্ট্রাকচার ঢুকে, কি কি স্ট্রাকচার বাইরে হয় এখান থেকে, লেঞ্জেল কার্টিলেজ গুলো কি কি আছে, কমন টপিক গুলো। এরপর আসে ডাইজেস্টিভ সিস্টেম। এখানের মধ্যে এখন আমরা যেরকম তোমার ফাইনাল পেপার পাস করার জন্য পুরো অ্যাবডোমেন অনেক বড়, সব বিশাল ছিল অ্যাবডোমেন, তাই না, তোমার পাঠানোর জন্য যারা সার্জারিতে পাঠানো দেবে অ্যাবডোমেন অনেক বড়, হ্যাঁ। এখানের মধ্যে অ্যাবডোমেন তোমাকে এরকম একদম সব পুরো অ্যাবডোমেন পড়তে গেলে তো অ্যাবডোমেন পড়ে তো তোমার হচ্ছে যে একটা তোমার কয়েকদিন লেগে যাবে এখানের মধ্যে। এখানে এইরকম না, তোমার এখানে আমরা এই টপিকগুলো লিখে দিচ্ছি, দেখো এখানে যে তোমার অ্যাবডোমিনাল ওয়াল ফরমেশন কেমনে হয়, ইনগুইনাল ক্যানেল এটা ফরমেশন কেমন হয়েছে, কি কি স্ট্রাকচার আছে, কি কি স্ট্রাকচার ঢুকছে এখান থেকে, হ্যাঁ, এই জিনিসগুলো পড়বা। স্টোমাক, তোমার হচ্ছে যে ব্লাড সাপ্লাই, দেখবো অনেকবার আসছে প্রশ্ন, হয়রান হয়ে গেছে স্টোমাকের লিম্ফেটিক ড্রেনেজ, তাই স্মল লার্জ ইন্টেস্টাইনের ফাংশন, তারপরে তোমার হচ্ছে যে পার্থক্যগুলো কি, অ্যানাটমিক্যাল পার্থক্য কি আছে, বিলিয়ারি সিস্টেম এখানে, তার পোর্টাল ভেইন ফরমেশন কেমন হচ্ছে, ফাংশন কি করে, তারপরে তোমার হচ্ছে পেনক্রিয়াসের এন্ডোক্রাইন সেল গুলো কি কি আছে, কোন সেল থেকে কোন ধরনের হরমোন রিলিজ হয়, র্যাক্টাস শীট এখানের মধ্যে তোমার কন্টেন্ট কি, কি কি মাসল আছে, হ্যাঁ, এই টপিকগুলো একদম তোমার হচ্ছে ফিক্স কিছু টপিক থেকে বেশি প্রশ্ন করে। ইউরিনারি সিস্টেমে যদি আমরা যদি যাই, এখানের মধ্যে কিডনি রিলেশন থেকে দেখবো প্রশ্ন আস্তে 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 এত মানে মোটামুটি সবসময় এখানে প্রশ্ন আসে, অ্যান্টেরিয়র এবং পোস্টার রিলেশন গুলো কি কি, হ্যাঁ। তারপরে কিডনির ব্লাড সাপ্লাই কি, তারপরে তোমার হচ্ছে যে ব্লাডারের নার্ভ সাপ্লাইতে প্রশ্ন আসছে, তারপরে ইউরোটারের তোমার হচ্ছে যে ন্যারোয়িং হয় কেন হয়, কারণ কি, হ্যাঁ, কনজেনিটাল অ্যানোমালি গুলো কি কি আছে, নেফ্রনের পার্ট গুলো কি কি, খুব এই টপিক গুলোতে প্রশ্ন আসছে। রিপ্রোডাক্টিভ সিস্টেম গেলে এখান থেকে মোটামুটি রিপ্রোডাক্টিভ থেকে তোমার পিএসসি প্রশ্ন খুবই কম দেয়, মোটামুটি নাইস টু নো, তুমি হচ্ছে যে চাইলে রিপ্রোডাক্টিভ সিস্টেম বাদও দিতে পারো এখান থেকে। তাহলে আমরা যদি অ্যানাটমিতে যদি সিস্টেমে যদি আমরা যদি যাই, আমরা এখানের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাবো কোশ্চেনের মধ্যে আমাদের নার্ভাস সিস্টেম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এরপরে আমরা যদি দেখি সেকেন্ড হলো সার্কুলেটরি সিস্টেম, এরপরে দেখবো আমরা ডাইজেস্টিভ সিস্টেম। তুমি যখন পড়াশোনা শুরু করবা তোমাকে সবার আগে পড়ে ফেলতে হবে তোমার নার্ভাস সিস্টেম, তোমাকে পড়ে ফেলতে হবে সার্কুলেটরি সিস্টেম, আর তোমাকে পড়ে ফেলতে হবে ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেমগুলো থেকে পিএসসি সবচেয়ে বেশি প্রশ্ন দেয়। সুপেক্স ইনফেক্স এর কথা যদি বলো, এগুলো তুমি বাদ দিতে পারো, সুপেক্স ইনফেক্স পিএসসি তে তোমার হচ্ছে যে খুবই কম প্রশ্ন আসছে, হ্যাঁ। এখন তুমি সুপেক্স পড়তে গেলে শুধুমাত্র তুমি ব্রাকিয়াল প্লেক্সাস, হ্যাঁ, আর রোটারের কাফ মাসল, এরকম দুই একটা কমন টপিক তুমি পড়ে ফেললে হবে, তোমার পুরো সুপেক্স পড়ার কোনো দরকার নেই, ইনফেক্স এর প্রশ্ন আসে নাই। তাহলে তুমি যে একটা জিনিস জানলা এখানের মধ্যে ইনফেক্স এর প্রশ্ন আসছে, তাও তোমার শুধু এখানের মধ্যে লাম্বার প্লেক্সাসের এখানের মধ্যে ফরমেশন কেমন হয়েছে, তারপর তোমার হচ্ছে যে এখানে আমার সায়াটিকা কেমন হয়, হ্যাঁ, তোমার হচ্ছে যে কোন নার্ভ এখানে এঙ্গেজ, নার্ভ রুট কি এখানের মধ্যে, স্যাক্রাল প্লেক্সাস ব্রাঞ্চ গুলো কি, এরকম প্রশ্ন আসছে। তুমি চাইলে তোমার হচ্ছে যে বিসিএস প্রস্তুতির সময় সুপেক্স ইনফেক্স আমরা অনেক সময় বাদ দিয়ে দেয়, এখান থেকে পিএসসি প্রশ্ন খুবই কম দেয়, এবং দিলেও এখানের মধ্যে ফিক্সড এখানের মধ্যে টপিক আছে। তাহলে তুমি একটা মাথার মধ্যে একটা আইডিয়া তুমি সেট করো যে তোমাকে তাহলে অ্যানাটমি প্রস্তুতি নেওয়ার সময় এত বড় অ্যানাটমি সাবজেক্ট, তোমাকে এত কিছু তুমি তো পড়তে পারবে না, তুমি তাহলে এখানের মধ্যে কি পড়বা। তাহলে দেখো তুমি প্রথম পড়বা কোনটা দিয়ে বলো তো, একটু কমেন্টে লিখো তো তাহলে, আচ্ছা কমেন্ট বন্ধ আছে। পড়া শুরু করবা হিস্টোলজি দিয়ে, কারণ অ্যানাটমিতে অ্যানাটমিতে 70% প্রশ্ন আসবে হিস্টোলজি থেকে, তাহলে বেশি বেশি পড়তে হবে হিস্টোলজি। হিস্টোলজি দিয়ে তোমার পড়াটা শুরু হবে, এবং আমরা পিটুতে আমরা হিস্টোলজি দিয়েই মূলত অ্যানাটমি পড়ানোটা শুরু করব। হিস্টোলজি তোমার হচ্ছে যে অ্যানাটমি 60-70% তোমার এখানে কভার করে দিবে। আর যারা অ্যানাটমি তোমার অনেক কিছু ভুলে গেছো, তুমি গ্রস জিনিসগুলো পড়বা এখানের মধ্যে, যেহেতু তুমি ভুলে গেছো অনেক কিছুই, তোমার এখানে 100% তোমার কমন ফলানো লাগবে না, তুমি গ্রস জিনিসগুলো পড়বা এখানে, ওকে। তাহলে অ্যানাটমির একটা তুমি একটা আইডিয়া পেয়ে গেলা, তুমি আইডিয়া পাইলা যে সুপেক্স ইনফেক্স এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে খুব বেশি প্রশ্ন এখানে মধ্যে আসলে আসে না। আহ তাহলে এই আইডিয়া নিয়ে তুমি তোমার প্ল্যানটা এখন সাজাবা যে কোন কোন জিনিসপত্রগুলো তুমি পড়বা, কোথেকে পড়বা। তুমি এমবিবিএস পড়ার সময় তুমি যে নোট বইটা ছিল তোমার, সেই নোট বই থেকে পড়ে ফেলবা, তুমি এখন নতুন করে গাইড বই কিনতে হবে না। তুমি এমবিবিএস এর যে নোট বইটা তুমি তোমার ছোট ভাইকে দিছিলা, বা তোমার হচ্ছে যে ছোট বোনকে দিছিলা, ছোট বোনকে যদি দিয়ে দাও তাহলে তো তুমি পেয়ে যাবে এখন, হয়তো ছোট ভাইকে দিলেও আর দিবে না কিন্তু এখন, হ্যাঁ। তোমার যে ছোট ভাইকে নোট বই যেটা দিছিলা ওর থেকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যে ছোট বোনকে যদি দাও কেউ, তাহলে সে ছোট বোন এখন তোমার সাথে থাকার সম্ভাবনা অনেক বেশি, ওর থেকে তুমি বাইরে যেতে পারো।
ওর থেকে বইগুলো নিয়ে নিও, নিজের বই পড়ার একটা মজা আছে, তুমি দাগাইছিলে ওগুলা কোন কোন জিনিস মনে পড়ে যাবে, তাহলে ওখান থেকে তুমি হচ্ছে যে পড়ে ফেলবা। অ্যানাটমি বুঝে গেল, হ্যাঁ, মানে সবচেয়ে ঝামেলাপূর্ণ সাবজেক্ট হলো অ্যানাটমি, কারণ অ্যানাটমি আমরা সবচেয়ে আগে পড়ছিলাম এবং আগে ভুলছি। আমি খুবই ভয় পাই অ্যানাটমিকে। আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব ইন্টারেস্টিং ওয়েতে অ্যানাটমি পড়ানোর জন্য এবং তোমাকে ধরা দেওয়ার জন্য। তো আমরা এখন যাব আমাদের জন্য খুব কমফোর্ট জোন, যেটাকে আমরা ভয় পাই না, মোটামুটি সবাই পারি, যেটা নিয়ে আমাদের কোনো ভয় কাজ করে না, সেটা হচ্ছে মেডিসিন। যেহেতু আমরা মেডিসিন একদম প্র্যাকটিক্যাল শিখি, আমরা রুগী দেখছি, ইন্টারনেটে দেখছি, সবগুলো রুগী আমরা আমার হাতের উপর দিয়ে গেছে, আমাদের কোনো ভয় লাগে না। মেডিসিন সবার জন্য একটা কমফোর্ট জোন। তো চলো মেডিসিনটা আমরা একটু দেখি কোন কোন সিস্টেম পড়তে হবে। তাহলে তুমি আগে আগে চিন্তা করো যে বাংলাদেশে তোমাকে সরকার ডাক্তার মেডিকেল অফিসার বানাবে কেন? তুমি এই দেশে মানুষকে সেবা দিবা। এখন কোন কোন রোগের সেবা দিবা যে রোগগুলো এই দেশে বেশি হয়? তাহলে কি কি রোগ বেশি হয় তুমি চিন্তা করো বসে বসে, কি কি রোগ বেশি হয়। তুমি কি কি রোগ বেশি, প্রথমে তুমি চিন্তা করবে ইনফেকশন ডিজিজ বেশি হয়, যেহেতু আমাদের দেশে আমরা এখনো গরিব, আমরা এখনো ডেভেলপ না, আমাদের এখানে ইনফেকশন অনেক বেশি, যে মানুষজন বেশি আমাদের এখানের মধ্যে। তাহলে তুমি গ্রামগঞ্জে গেলেও ইনফেকশন ডিজিজ বেশি পাবা, তাহলে এটা তো সবচেয়ে বেশি পড়তে হবে। এরপরে কোনটা? এরপর আমাদের ডিজিজ বেশি কি কার্ডিওভাস্কুলার সিস্টেমে। তাহলে এরপরে তোমার কার্ডিওভাস্কুলার তোমার সিস্টেমে যাইতে হবে তোমাকে, এখানের মধ্যে ইসলামিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, এগুলো যাইতে হবে তোমাকে। এইভাবে তুমি সিস্টেম ধরে ধরে তুমি আগাবা। তো চলো আমরা তাহলে দেখি এখানের মধ্যে মেডিসিন থেকে আমাদের কোন কোন টপিক আমাদের আমাদের অনেক বেশি প্রশ্ন আসছে। ডিভিশন খুললে দেখবা প্রথমে তোমার হচ্ছে যে অনেকগুলো ছোট 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 চ্যাপ্টার টপিক আমরা অনেক সময় স্কিপ করে যাই। এই টপিকগুলোর মধ্যে আমাদের কিছু হাই ইল্ড টপিক আছে, যেমন তোমার হচ্ছে যে নিউট্রিশনাল ফ্যাক্টরস ইন ডিজিজ। যদি আমরা হচ্ছে যে তোমার পেডিতে যতটা পড়ি নিউট্রিশন মেডিসিন আমরা অতটা অত গুরুত্ব দেই না। এখানের মধ্যে কি কি আছে? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, হ্যাঁ, তারপরে তোমার ক্লিনিক্যাল ফিচার গুলো কি কি, তারপরে তোমার ড্রাই ভেরি কি, হ্যাঁ, ওবেসিটি কমপ্লিকেশন গুলো কি কি, হ্যাঁ, নিউট্রিশনাল ফ্যাক্টরস ইন ডিজিজ তোমার হচ্ছে যে যারা গাইড বই থেকে তোমার হচ্ছে যে দেখবা যে কয়েক পেজের তোমার এই সব মিলে 7-8 পেজ হবে এখানের মধ্যে। এই টপিকটা থেকে পিএসসি 6টা প্রশ্ন দিচ্ছে গত তোমার 35 থেকে 45তম রিটেন পর্যন্ত। ব্লাড ট্রান্সফিউশন তোমার খুবই গুরুত্বপূর্ণ টপিক, বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। কারণ হচ্ছে একজন মেডিকেল অফিসার হিসেবে মানুষ ব্লাড দেওয়ার জন্য তোমার কাছে আসবে, হ্যাঁ, সরকারি ফ্যাসিলিটিতে আসবে। তাহলে ব্লাড ট্রান্সফিউশন যে কোনো সরকারি ডাক্তারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে 5টা কোশ্চেন আসছে, কি কি স্ক্রিনিং ইনভেস্টিগেশন আমরা কি কি করি, এখানের মধ্যে ইন্ডিকেশন গুলো কি কি, কি কি হ্যাজার্ড হইতে পারে, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে যে আমরা পোস্ট ট্রান্সমিশনাল হ্যাজার্ড গুলো কি কি হয়, ডোনার ক্রাইটেরিয়া গুলো কি কি, একদম কমন টপিক, আমরা সবাই পারি এগুলো। এখন হচ্ছে ইনফেকশন ডিজিজ। এখানের মধ্যে আমাদের দেশে যে ডিজিজ গুলো খুব কমনলি যে ডিজিজ গুলো হয়, ডেঙ্গু, এন্টারিক ফিভার, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, যেগুলা সবচেয়ে কমনলি হয়, সেগুলো থেকে পিএসসি বেশি বেশি প্রশ্ন দেয়। তারপরে দেখো তোমার হচ্ছে যে এখানের মধ্যে আমাদের কলেরা, ডায়রিয়াল ডিজিজ, এই তোমার টপিক গুলো থেকে। ইনফেকশনের মধ্যে তোমার হচ্ছে যে আমরা মেডিকেল কলেজে অনেক পাই, কিন্তু তুমি হচ্ছে ধরো কালা জ্বরের পেশেন্ট তুমি তোমার পুরো 2 বছরের তোমার চাকরি জীবনে তুমি নাও পাইতে পারো, হ্যাঁ, র্যাবিস তুমি নাও পাইতে পারো, হ্যাঁ। এগুলো থেকে কি কি জিনিস, এগুলোর মধ্যে তোমার কালা জ্বর থেকে তুমি এখানের মধ্যে মিলে ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া গুলো কি কি, সিমটম তোমার মনে আছে, সিমটম তুমি জানো এখানের মধ্যে কি কি আছে, ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া গুলো কি, কমপ্লিকেশন কি কি হতে পারে এখানের মধ্যে। র্যাবিসের মধ্যে একটা র্যাবিস তোমার এখানে আসলে কি আসবে, এখানে আসবে যে ডগ বাইটের একটা পেশেন্ট যদি আসে, তুমি তুমি তাকে উন্ড ম্যানেজমেন্ট কেমনে করবা, তুমি কি কি ভ্যাকসিন দিবা, হ্যাঁ, কোনটা কোনটা তুমি তাকে দিবা, এই জিনিসগুলো। তারপর তোমার হচ্ছে যেখানে কমপ্লিকেশন কি কি তোমরা জানো, র্যাবিসের মধ্যে কিন্তু এটা 100% ফ্যাটালিটি, হ্যাঁ, একদম শেষ, একবার হইলে মরে যাবে। লেপ্রোসি থেকে তোমাকে মেইনলি এখানে একটা চার্ট পড়ছে না আমরা, যে টিউবারকুলোয়েড এবং ল্যাপ্রোমেটাস, লেপ্রোসি পার্থক্যগুলো কি কি, পার্থক্যটা এবং ট্রিটমেন্ট প্রোটোকলটা কি, এই জিনিসগুলো তোমাকে এখানের মধ্যে পড়তে হবে। এগুলো খুব ছোট টপিক, হ্যাঁ। আর কমন সিমটমের তোমার প্রতি আমাদের অ্যাপ্রোচটা কি হবে, যে ফিভারের এখানে ডেফিনেশন গুলো কি, ক্লাসিফিকেশন কি, কোন ধরনের ডিজিজের কোন ধরনের ফিভার হয়, হ্যাঁ, তোমার কন্টিনিউয়াস কখন হয়, রেমিটেন্ট ফিভার কখন হয়, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। তাহলে তোমার অ্যাসাইটিস কোনটা, কি 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 ডিজিজ হলে অ্যাসাইটিস হয়, এখানে তোমার সিমটম কোনগুলো পড়বা, তুমি যে ধরনের সিমটম তুমি উপজেলা হেলথ কমপ্লেক্সে পাবা। অ্যাসাইটিসের পেশেন্ট তুমি প্রচুর পাবা, হেমোপ্রাইসিস পেশেন্ট তুমি প্রচুর পাবা এখানের মধ্যে। আবার স্প্লেনোমেগালি কোন কারণ, মেইনলি এগুলো কজ, যে কোন কোন ডিজিজ হলে এই জিনিসগুলো হয়। আসো তুমি এরপরে তুমি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ। তুমি জানো আমাদের দেশে যদি আমরা লিস্ট যদি করি, আমরা সবচেয়ে বেশি রোগী পাই পাই কি, ইনফেকশাস, এরপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো আমরা বেশি পাই। দেখো ইসকেমিক হার্ট ডিজিজ থেকে 9টা প্রশ্ন আসছে। তো ইসকেমিক হার্ট ডিজিজ তোমাকে খুব খুব ভালো করে পড়ে ফেলতে হবে, হ্যাঁ।
তোমাকে এখানের মধ্যে অ্যাথারোস্ক্লেরোসিস, তারপরে তোমার রিকট করোনারি সিনড্রোম, চেস্ট পেইন, এমআই পেশেন্ট, এমআই তে পুরোটা পড়তে হবে, ফিচার কি, ইনভেস্টিগেশন গুলো কি, ম্যানেজমেন্ট কেমন করবে, কমপ্লিকেশন গুলো কেমন কেমন হবে। যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা, তোমার আইডিয়া থাকলেই তুমি ওটা আনসার দিতে পারবা। মেডিসিনে বেশিরভাগ কোশ্চেন তুমি কোনো প্রকার না পড়ে আনসার করতে পারবা, কেন? কারণ তুমি ইন্টারনেটে গুগলে দেখছো, তুমি এই জিনিসগুলো জানো, আর পরীক্ষার মধ্যে সবচেয়ে গ্রস জিনিসপত্রগুলো আসবে, অনেক ডিপ প্রশ্ন আসবে না, সেহেতু মেডিসিনে বেশিরভাগ প্রশ্ন তোমরা পারবা। হাইপারটেনশন, যেহেতু আমাদের আম, তোমার এই ডিজিজ গুলো সবচেয়ে কমন। হাইপারটেনশন থেকে তো রিস্ক ফ্যাক্টর গুলো কি কি আছে এখানের মধ্যে, ক্লাসিফিকেশন গুলো কি কি, এখন আমরা হচ্ছে ক্লাসিফাই কেমনে করি, কমপ্লিকেশন গুলো কি কি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো কোনটা কোনটা ইউজ করি, কোন ফেজে কোনটা ইউজ করি, এই জিনিসগুলো। তারপরে তোমার হার্ট ফেলিউর থেকে একটা প্রশ্ন আসছিল, আর আমাদের পেরিকার্ডাইটিস, পেরিকার্ড ডিফিউশন এবং কার্ডিয়াক টেম্পারেচার থেকে একটা প্রশ্ন আসছিল, এগুলো খুব ছোট টপিক। হ্যাঁ, রিউমাটিক ফিভার, রিউমাটিক হার্ট ডিজিজ, তুমি হচ্ছে যে মেইনলি ডায়াগনোসিস ক্রাইটেরিয়া এবং তোমার মেজর সাইন গুলো কি কি, এখানে দুটো প্রশ্ন আসছিল। আর মিসেলানিয়াস যেগুলো মোটামুটি তোমার হচ্ছে যে যে সিনকোপ কেন হয়, তারপর তোমার কার্ডিওমায়োপ্যাথি টাইপ গুলো কি কি, হ্যাঁ এগুলো খুব কমন। তোমার হচ্ছে ব্রেডিকার্ডিয়া কেন হয়, টেইকার্ডিয়া কেন হয়, জাস্ট কজ গুলো। এখান থেকে মোটামুটি মিসেলানিয়াস তোমার অনেকগুলো টপিক, এখানে ছোট ছোট টপিক গুলো। তাহলে আমরা কার্ডিওভাস্কুলার পরে আমরা এরপর ধরবো হচ্ছে রেসপিরেটরি ধরবো, তাহলে প্রথমে ইনফেকশাস ধরবো, এরপরে ধরবো কার্ডিওভাস্কুলার। হ্যাঁ, আমরা ভিডিওতে পড়ানোর সময় ঠিক এইভাবে পড়াবো, প্রথমে ইনফেকশাস, এরপর কার্ডিওভাস্কুলার, এরপর রেসপিরেটরি। রেসপিরেটরি থেকে মেইনলি আমাদের দেশে কি কি কমন ডিজিজ গুলো হয়, এখানে আমাদের অ্যাজমা হচ্ছে, সিবিডি হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে এই তিনটা, ও টিউবারকুলোসিস হচ্ছে, চারটা পড়ে ফেলবো ভালো করে প্রথমে। তাহলে তোমার অ্যাজমা, সিবিডি, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, ডিজিজের মধ্যে চারটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে, এখানে টিপিক্যাল কোনো ডিজিজ পরীক্ষা আসবে না। ডিজনিয়া, এখানের মধ্যে কজ কি, প্লোরিফিকেশন কজ কি, হ্যাঁ নিউমোথোরাক্স কজ কি, হ্যাঁ? তারপরে তোমার হচ্ছে যে আমাদের এখানে লাং টিউমারের মধ্যে কোনগুলো কমন, এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে। টিভিতে একদম তোমাকে মানে টপ টু বটম পড়ে ফেলতে হবে, ট্রিটমেন্ট প্রোটোকল বলে কি 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 ওষুধ দেয়, এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে। তাহলে মেডিসিন থেকে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন পাচ্ছি আমরা ইনফেকশাস থেকে, এরপরে আমরা পাচ্ছি কার্ডিওভাস্কুলার থেকে, এরপরে পাচ্ছি আমরা রেসপিরেটরি থেকে, নার্ভাস সিস্টেম থেকে অনেক প্রশ্ন আসে। আসো আমরা হচ্ছে যে এরপরে নার্ভাস সিস্টেমে যদি যাই, আমাদের এখান থেকে আমরা এখানের মধ্যে হেডেকের কজ গুলো কি কি, মেনিনজাইটিসের এখানে সাইন কি, সিএসএ ফাইন্ডিং কি, একটা আমরা চার্ট পড়ছিলাম আমাদের এখানের মধ্যে, ব্যাকটেরিয়াল হলে কি, ভাইরাল হলে কি, হ্যাঁ কোনটা প্রোটিন পাওয়া যায়, কোনটা প্রোটিন কম পাওয়া যায়, হ্যাঁ কোনটাতে আমরা সেল পাওয়া যায়, কোনটাতে পাওয়া যায় না। এপিলেপসি এখানের মধ্যে টাইপ কি, কেন হয়, হ্যাঁ স্ট্রোক খুব ভালো করে পড়তে হবে, যেহেতু তুমি গ্রামের মধ্যে তুমি যখন উপজেলা যাবা তুমি স্ট্রোকের পেশেন্ট পাবা, মানে যে পেশেন্ট গুলো তুমি পাবা তোমার চাকরি করার সময়, সেই সেই কোশ্চেন গুলো পরীক্ষার মধ্যে আসবে। প্যারাপ্লেজিয়া কজ গুলো কি কি, আনকনসাস পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কেমনে করবা, এখানের মধ্যে কি কি কজ থাকতে পারে আনকনসাস হওয়ার জন্য, হ্যাঁ স্ট্রোকের ক্লাসিফিকেশন গুলো কি কি, ডিফারেন্সিয়াল গুলো কি হতে পারে এখানের মধ্যে, লাম্বার পাংচার কখন আমরা করি, এক লাম্বার পাংচার করতে কি কি স্ট্রাকচার আমরা প্যারাস করি আমরা, হ্যাঁ এপিলেপসির কথা তো বলছি। তাহলে এরপর আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিউরোলজিক্যাল সিস্টেম। তারপর আসো তুমি হচ্ছে যে আসো এখন নেফ্রোলজি এবং ইউরিনারি সিস্টেমের মধ্যে, এখানে টপিক গুলো হচ্ছে তোমার এখানে মেইনলি তোমার হচ্ছে যে এখানে একেআই এবং সিকেডি, হ্যাঁ ইটিআই। ইটিআই তো মোটামুটি আমাদের দেশের জন্য খুব কমন একটা ডিজিজ। নেফ্রোটিক এর পার্থক্য, তারপর তোমার হচ্ছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ইউরিনারি রিটেনশন কখন হয়, কেমন, হেমাচুরিয়া কজ গুলো কি কি, ওয়াটার ইনটক্সিকেশন, ছোট টপিক এটাতে প্রশ্ন আসছিল একবার। তাহলে আমরা এর এরপরে পড়ে ফেললাম আমরা নেফ্রোলজি এবং ইউরিনারি সিস্টেম। তারপর আসো আমরা জিএডিতে যাই। জিএডিতে গেলে আমাদের তো তোমরা জানো যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গ্যাসের রিজার্ভ হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ এখানে সবচেয়ে বেশি মানুষের গ্যাস হয় পেটে, এবং বাংলাদেশ হচ্ছে তোমার এন্টি আলসারেন্টের সবচেয়ে বড় বাজার। হ্যাঁ, তোমার প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা শুধুমাত্র এন্টি আলসারেন্টে বিক্রি হয়। তো তুমি মোটামুটি পেপটিক আলসার ডিজিজ ভালো করে পড়ে ফেলবা। এর পাশাপাশি হেপাটাইটিস, যেহেতু আমাদের গ্রামেগঞ্জের জন্য খুবই কমন, হেপাটাইটিস পড়বা, সিরোসিস পড়বা, তারপরে তোমার আইবিএস পড়বা। পেপটিক আলসার তো মোটামুটি মানে সব পড়ে ফেলতে হবে, কমপ্লিকেশন গুলো কি কি, কি কি মাইক্রো অর্গানিজম জড়িত থাকে, কি কি টেস্ট আমরা করি, হ্যাঁ আমাদের মেসেজ মেলে না, কজ গুলো কি কি, এই জিনিসগুলো হচ্ছে পড়ে ফেলবো আমরা। এরপর আসো এন্ডোক্রাইন। তাহলে এন্ডোক্রাইনের মধ্যে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডেফিনিশন, টাইপ গুলো কি কি আছে, ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া গুলো কি কি, ম্যানেজমেন্ট কেমনে করি, ডিকে কখন বলি আমরা, কি কি আমরা হচ্ছে যে ক্রাইটেরিয়া থাকলে ডিকে বলতে পারবো, হাইপোগ্লাইসেমিয়া কি কি কজ আছে এখানের মধ্যে, এবং এখানে আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে কমপ্লিকেশন গুলো। তাহলে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলাইটাস। যখন আমরা এন্ডোক্রাইন পড়বো আমরা প্রথম টপিকটা পড়ে ফেলতে হবে আগে ডায়াবেটিস। এটা কারণ ডায়াবেটিস তো তুমি তো ম্যানেজ করবা, তুমি নিশ্চয়ই তুমি হচ্ছে যে তোমার তুমি সরকারি মেডিকেল অফিসার হিসেবে তুমি হচ্ছে খুবই কঠিন কোনো, তুমি নিশ্চয়ই তোমার হচ্ছে যে এডিসন ডিজিজ ম্যানেজ করবে না, তুমি তুমি ম্যানেজ করবে ডায়াবেটিস আসলে। তাহলে তোমার ডায়াবেটিস তোমাকে ভালো করে জানতে হবে। এরপর আসলে তোমার হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম এবং তোমার হচ্ছে যে হাইপারথাইরয়েডিজম। তাহলে থাইরয়েডোক্সিকোসিস এবং হাইপোথাইরয়েডিজম এই দুটো টপিকের সাথে আমরা ডায়াবেটিস অ্যাড করলে এই তিনটা ডিজিজ নিয়ে আমাদের মেইনলি এন্ডোক্রাইন।
কারণ তুমি এখানের মধ্যে এন্ডোক্রাইনের কঠিন ডিজিজ গুলো তুমি তো মেডিকেল অফিসার হিসেবে ম্যানেজ করবে না, তুমি রেফার করে দিবে সেগুলো। হ্যাঁ, তা তোমাকে মূলত এখানের মধ্যে তুমি পার্ট ওয়ান প্রস্তুতির সময় তুমি তো এন্ডোক্রাইনের সব ডিজিজ পড়ছিলে এখানের মধ্যে, তোমাকে সব ডিজিজ পড়তে হবে না, তোমাকে পড়তে হবে শুধুমাত্র যেগুলো আমাদের দেশের জন্য কমন। তো হাইপোথাইরয়েডিজমের মধ্যে গয়টার খুবই কমন এখানের মধ্যে। হ্যাঁ, এখন অবশ্য কমছে। তারপরে তোমার মিক্সোডিমা, মিক্সোডিমা তোমার হচ্ছে যে কোমা ক্রাইটেরিয়া গুলো কি কি, কখন তুমি বলবা। তারপর তুমি থাইরয়েডটোক্সিসিস কখন তুমি বলবা। হ্যাঁ, এগুলোর তোমার থাইরয়েড হরমোনের রেঞ্জ কত, টিএইচএস কত থাকতে হবে, তাহলে ক্লিনিক্যাল অ্যাপ্রোচ গুলো কি, ইনভেস্টিগেশন গুলো কি কি, তাহলে তোমার এন্ডোক্রাইন মোটামুটি পড়া শেষ হয়ে গেল। আর আমাদের এরপরে ছোট্ট করে কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার গুলো এখানে, কারণ আমাদের দেশে বাত রোগীর সংখ্যা অনেক বেশি, তাহলে এখানের মধ্যে কমন গুলো কি কি আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এবং তোমার হচ্ছে যে এখানের মধ্যে মেইনলি লো ব্যাক পেইন। এবার আসো আমাদের ছোট ছোট টপিক গুলো, যেগুলো আমাদের কি কি টপিক আছে এখানের মধ্যে আমরা আসি, এরপরে আসি। তাহলে আমরা একটু রিভিউ করি। আমরা মেডিসিন পড়তে বসলে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইনফেকশনস, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এখান থেকে। এরপরে হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার, তারপর হচ্ছে তোমার আমাদের নিউরোলজি, রেসপিরেটরি, নেফ্রোলজি, এবং হচ্ছে এন্ডোক্রাইন থেকে আমরা তিনটা ডিজিজের কথা বলছি। তারপর আসো পয়জনিং, তুমি ওপিসি পয়জনিং এখানের মধ্যে খুবই ভুরি ভুরি পাবা, তাহলে ওপিসি পয়জনিং, স্ন্যাক বাইট। আমাদের পয়জনিং এর মধ্যে মেইনলি ওপিসি পয়জনিং এবং স্ন্যাক বাইট। তুমি ইন্টারনেটে ওপিসি পয়জনিং ম্যানেজ করতে করতে তোমার অবস্থা কাইল হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের দেশে যেহেতু ওপিসি পয়জনিং খুবই কমন এবং স্ন্যাক বাইটও কমন, তাহলে এই দুইটা তোমার হচ্ছে যেখানের মধ্যে খুব ভালো করে পড়তে হবে, এবং এইখান থেকে এগুলো থেকে প্রশ্ন আসবে। ইমার্জেন্সি মেডিসিনের মধ্যে আমাদের এখানে হচ্ছে যে মেইনলি তোমার হচ্ছে আমরা একটা আনকনসাস পেশেন্ট ম্যানেজমেন্ট কেমন করি, তারপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা আমাদের জন্য কমন। সিপিআর, এখন তোমার মোটামুটি মানুষ সচেতন হচ্ছে, মানুষ বুঝে সিপিআর কি। তাহলে তোমার হচ্ছে যে সিপিআর আমরা কেমনে দিই, কতক্ষণ দেই, হ্যাঁ, আমরা কতবার হচ্ছে চাপি, হ্যাঁ, তারপর আমরা কতবার হচ্ছে মিনিটে কতবার আমরা হচ্ছে যে আমরা হচ্ছে পুশ করতে হবে, তাহলে সিপিআর আমরা কেমনে দেই, মেকানিজমটা কি, হ্যাঁ, এখানে ক্রাইটেরিয়া গুলো কি কি আছে, কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, তাহলে আমরা ইমার্জেন্সি মেডিসিন সিপিআরটা পড়ে ফেলবো। মেকানিক্যাল ভেন্টিলেশন ইন্ডিকেশন গুলো কি কি, হ্যাঁ। আচ্ছা, স্কিন ডিজিজের মধ্যে আমরা যেহেতু তোমার হচ্ছে যে এখন তো বাংলাদেশে স্কিন ডিজিজ মানে কোভিড এর পরে, অনেকে বলতেছে কোভিড এর পরে বাড়ছে, কিন্তু এটার সাথে কোভিড রিলেশন আছে কিনা আমি এরকম কোনো স্টাডি পাই নাই। কিন্তু এখন স্কিন ডিজিজের পরিমাণ অনেক বেড়ে গেছে, এবং তুমি উপজেলা হেলথ কমপ্লেক্সে যদি তুমি হচ্ছে যে যদি আউটডোরে যদি বসো, তুমি এখানে মোটামুটি মানে 30% পেশেন্ট পাবা স্কিনে, শুধুমাত্র 30% পেশেন্ট এখানে আসবে আউটডোরে। তাহলে স্কিনের মধ্যে কি আছে আমাদের এখানে, স্ক্যাবিস এবং ফাঙ্গাল ইনফেকশন মোস্ট কমন, আর এর সাথে এক্সিমা। স্ক্যাবিস, ফাঙ্গাল ইনফেকশন এবং তোমার হচ্ছে এক্সিমা, এই তিনটা ডিজিজ পড়ে ফেললে মোটামুটি তোমার এখানে স্কিন মোটামুটি এখানের মধ্যে শেষ। পেডি থেকে এখানের মধ্যে আমাদের মেইনলি পিএইচ শিডিউল এবং তোমার হচ্ছে যে আমাদের ডায়রিয়া, ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট, হ্যাঁ, কমন টপিক এখানের মধ্যে, নিউমোনিয়া ম্যানেজমেন্ট পেডিয়াট্রিক্স থেকে তোমার আর সে ইনডেপথ তোমার হচ্ছে যে পড়তে হবে না। গানি অবস্থায় খুব বেশি প্রশ্ন আসে না, তাহলে গানি অবস্থা থেকে তুমি আগে দেখ কমন সিনারিও চিন্তা করো কি পেশেন্ট আসবে তোমার এখানের মধ্যে। তুমি সর্বোচ্চ তুমি প্রি এক্লামশিয়ার পেশেন্ট পাবা, হ্যাঁ, এক্লামশিয়ার পেশেন্ট পাবা, তাহলে প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া এবং তোমার জেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ, এই কমন টপিক গুলো, কমন টপিক গুলো তুমি হচ্ছে গানি অবস্থা থেকে তুমি এখানের মধ্যে পড়বা। সার্জারি থেকে তোমার প্রশ্ন খুবই কম আসে, বিসিএস সার্জারি থেকে তাও কমন জিনিসগুলো কি কি, তুমি উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে যে কমন যে অপারেশন গুলো হয় কি কি হয় তুমি জানো, উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন হয়, অনেক উপজেলা কমপ্লেক্স কিন্তু অনেক ভালো অপারেশন হয়, হ্যাঁ, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এখানের মধ্যে ফুল তোমার হচ্ছে ফ্লেজড ওটি আছে, এখানে অনেক অপারেশন হয়, হ্যাঁ। তো অনেক স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এখানে মধ্যে কমন চিন্তা করবো যে নর্মালি উপজেলা কমপ্লেক্সে আমাদের কি ধরনের অপারেশন গুলো হয়, হ্যাঁ। তাহলে এখানে মধ্যে তুমি দেখো যে আমরা এখানের মধ্যে একিউট অ্যাবডোমেন রিলেটেড তোমার হচ্ছে যে উপজেলা হেলথ কমপ্লেক্স ম্যানেজমেন্ট করা হয় এখানের মধ্যে, তাহলে একিউট অ্যাবডোমেন পড়বো আমরা এখানের মধ্যে বেশি, অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ, পেনক্রিয়াটিস এখানের মধ্যে এই জিনিসগুলো, ব্রেস্ট লাম্প, হ্যাঁ, ফ্র্যাকচার, তারপর তোমার হচ্ছে যে বার্নের মধ্যে আমরা কি করি এখানের মধ্যে, গ্যাংগ্রিন টাইপস গুলো কি কি আছে, সাইনাস ফিস্টুলা ডিফারেন্স গুলো কি কি, এখানে ম্যানেজমেন্ট গুলো কি কি দেয়, এগুলো সার্জারির মধ্যে। আই থেকে তোমার হচ্ছে বিসিএস এ তেমন প্রশ্ন আসে না। তাহলে মেডিসিন, সার্জারি, গাইনি মানে ক্লিনিক্যাল পার্ট যদি চিন্তা করি, তাহলে ক্লিনিক্যাল পার্টে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন পাচ্ছি হচ্ছে ইনফেকশাসে, এরপরে আমরা পাবো কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, তারপরে তোমার হচ্ছে যে নিউরোলজি, নেফ্রোলজি, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে আমরা রেসপিরেটরি, তারপর এন্ডোক্রাইন থেকে আমরা তিনটা ডিজিজ বলছি এখানে, এগুলো হচ্ছে সবচেয়ে আমাদের কমন। আর পয়জনিং থেকে আমাদের এখানে ওপিসি, স্ন্যাক বাইট সবচেয়ে কমন টপিক গুলো থেকে বিসিএস এর প্রশ্ন আসে। এই হচ্ছে মেডিসিন নিয়ে আমাদের টোটাল আইডিয়া। তাহলে এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তোমার, যে তুমি কি কি পড়তে হবে তুমি জানো, ধরো তুমি জানো স্কিনের মধ্যে আমাকে পড়তে হবে এখানের মধ্যে মেইনলি স্ক্যাবিস, ফাঙ্গাল এবং এক্সিমা, এই তিনটা জিনিস আমাকে মেইনলি পড়তে হবে এখানে। এখন তুমি সোরিয়াসিসের একদম আগা করা সব পড়ে ফেলতেছো স্কিন থেকে, তো সোরিয়াসিস পুরোটা পড়তেছো বিসিএস এর জন্য। বিসিএস এ কি তোমাকে সোরিয়াসিসের এত আগা করা পড়া লাগবে? মেডিকেল অফিসার হিসেবে তুমি সোরিয়াসিসের ট্রিটমেন্ট তুমি করবা না, তুমি রেফার করবে আসলে। তা তোমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে স্পেশালিস্ট হচ্ছি না, আমি পার্ট ওয়ান দিচ্ছি না, আমি
একজন এমবিবিএস ডাক্তার হিসেবে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করে আমি হচ্ছে কি প্রাইমারি হেলথ কেয়ারের ভূমিকা রাখতেছি। তাহলে সেই ডিজিজ গুলো আমাকে পড়তে হবে যেগুলো প্রাইমারি লেভেলে আমি ট্রিটমেন্ট করব। আমি এখানে স্কিনের এক তো তোমার হচ্ছে যে তোমার ইনডেপথ পড়াশোনা করে আমি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে সেই ডিজিজ গুলো পড়বো যেগুলো তুমি নিজে মেডিকেল অফিসার হিসেবে ম্যানেজ করবা। আশা করি তুমি আইডিয়াটা এখানের মধ্যে তুমি পেয়ে গেছো। এখন আসো আমাদের প্যাথো এবং মাইক্রো। তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমার বিসিএস এ মেডিসিন থেকে, এরপরে আসে ফিজিওলজি থেকে, এরপর আসে অ্যানাটমি থেকে, এরপর আসে প্যাথো মাইক্রো থেকে। আমরা অ্যানাটমি নিয়ে কথা বলে ফেলছি, যেখানে বলছিলাম হিস্টোলজি মেইনলি আসবে, এরপরে মেডিসিন নিয়ে কথা বলা শেষ। এখন আমরা প্যাথো মাইক্রো নিয়ে বলবো, তারপর আমরা সবশেষে ফিজিওলজি নিয়ে কথা বলবো। চলো প্যাথো মাইক্রো নিয়ে আমরা একটু কথা বলি। এখন আমরা এমবিবিএস এ তোমার প্রফ পাস করার জন্য প্যাথোলজি যা কিছু পড়ছিলাম এগুলো সবকিছু কি পড়তে হবে? এগুলো সবকিছু পড়লে তুমি ফেল করবা? এগুলো সবকিছু পড়তে হবে না। এখানে যেভাবে টপিক লেখা রাখছি তুমি এই টপিক ওয়াইজ তুমি হচ্ছে পড়বা, এই টপিকগুলো পড়লেই তোমার প্যাথোলজি কভার হয়ে যাবে। তাহলে আমরা দেখি প্যাথোলজির মধ্যে আমরা কি কি পড়তে হবে। প্রথমে সেল বায়োলজি। সেল বায়োলজির মধ্যে সেল বায়োলজি জেনারেল কনসেপ্ট যেগুলো আমরা কি কি আছে এখানের মধ্যে, আমরা সেল ইনজুরি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, একদম বই শুরুর মধ্যে যে টপিকগুলো আছে এখানের মধ্যে। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে যে আমরা প্যাথোলজি বই শুরু করি হচ্ছে আমরা সেল ইনজুরি দিয়ে। তাহলে সেল ইনজুরি গুলো এখানের মধ্যে, ক্লাসিফিকেশন গুলো কি এখানের মধ্যে, কজ গুলো কি এখানের মধ্যে, হাইপারপ্লাসিয়া এখানের মধ্যে কি হচ্ছে, মেটাপ্লাসিয়া কি হচ্ছে, এখানে এক্সাম্পল গুলো কি কি, ফ্রি রেডিকেল এগুলো কি কি ধরনের ড্যামেজ করে, এখানে অ্যাপোপ্টোসিস জিনিসটা কি, নেক্রোসিস জিনিসটা কি। হ্যাঁ, তাহলে আমরা এই সেল বায়োলজির জেনারেল কনসেপ্ট থেকে আমরা এখানের মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা এখানের মধ্যে পেয়ে যাব। এরপর সেকেন্ড যদি তুমি গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে যদি যাও তাহলে হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের মধ্যে ডেফিনিশন, ক্লাসিফিকেশন, এখানে ইটিওলজি, সাইন গুলো কি কি, অ্যাবসেস, গ্যাংগ্রিন, নেক্রোসিস, উন্ড হিলিং। হ্যাঁ, এবং ইনফ্লামেশনের মিডিয়েটর গুলো কোনটা কি ফাংশন করে। এই দুটো টপিক থেকে অনেক প্রশ্ন আসছে। এরপর আমরা হচ্ছে যে তোমার হচ্ছে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, তোমার 2 পেজের টপিক। তোমার হচ্ছে যে মেথড কি কি আছে, কি কি অ্যান্টিসেপটিক ইউজ করি, কোন ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা কোন পদ্ধতিতে এখানে মধ্যে স্টেরিলাইজ করি, হ্যাঁ কোনটা আমরা হচ্ছে যে কি কি জিনিস এখানে ইউজ করি, এই টপিকটা পড়ে ফেলতে হবে। নিউপ্লাসিয়া থেকে তোমার হচ্ছে যে প্যাথোলজি, নিউপ্লাসিয়া থেকে তোমার আমরা যদি টপিক যদি বলি তাহলে প্যাথোলজির মধ্যে নিউপ্লাসিয়া থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, 11টা প্রশ্ন আসছে এখান থেকে। কি পড়তে হবে এখানে? নিউপ্লাসিয়া ডেফিনিশন, ক্লাসিফিকেশন এখানের মধ্যে, তার মেলিগন্যান্ট সেলের পার্থক্যগুলো কি কি আছে, কার্সিনোজেন কি কি আছে এখানের মধ্যে, টিউমার মার্কার গুলো কি, হ্যাঁ তোমার আমরা হচ্ছে কমন যেগুলো এখানের মধ্যে। তাহলে আমরা কমন টিউমার মার্কার গুলো আমরা নাম জানি। হ্যাঁ, তোমার হচ্ছে ওভারিয়ান কার্সিনোমার মধ্যে কোন ধরনের টিউমার মার্কার বাড়ে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে যে আমাদের টিউমার স্টেজিং এবং গ্রেডিং। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা হচ্ছে যে যদি টপিক আইডেন্টিফাই করি, আমরা সবচেয়ে বেশি প্রশ্ন পাচ্ছি এখানের মধ্যে ইনফ্লামেশন থেকে, সেল ইনজুরি থেকে, এবং এরপর আমরা দেখলাম তোমার হচ্ছে যে আমাদের নিউপ্লাসিয়া থেকে, এবং স্টেরিলাইজেশন ডিসইনফেকশন তোমার হচ্ছে যে সহজ টপিক, এইটাও আমরা পড়ে ফেললাম। এরপর আমরা একটু দেখি আমাদের হচ্ছে তোমার, আমরা যদি মাইক্রোবায়োলজির দিকে যদি আমরা একটু যদি যাই তাহলে এখানের মধ্যে আমরা হচ্ছে যে আচ্ছা এখানে একটা টপিক বলে না, সেটা হচ্ছে শক। তাহলে আমাদের হচ্ছে যে আমরা শক থেকে, যেহেতু আমরা এখানের মধ্যে মেডিসিনের মধ্যে শকের ট্রিটমেন্ট করতে হবে আমাদেরকে, তাহলে প্যাথোলজি থেকে এখানে আমাদের শকের ক্লাসিফিকেশন, তারপর প্যাথোফিজিওলজি, সেপটিক শক, হ্যাঁ এর কুইক ইনভেস্টিগেশন আমরা করি। তাহলে আমরা সেপটিক শক কোনটা দিকে বুঝি, কোন ক্ষেত্রে আমরা এখানের মধ্যে আমাদের ইনভেস্টিগেশনের ফাইন্ডিং গুলো কি কি, এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে। তাহলে আমরা প্যাথোলজি থেকে যদি দেখি আমরা আমরা কমন টপিক গুলো পেয়ে যাচ্ছি এখানের মধ্যে। আচ্ছা, আমরা এখানের মধ্যে আমাদের ইমিউনোলজি থেকে মেইনলি এখানে ইনের ইমিউনিটির কম্পোনেন্ট গুলো কি কি, সেলুলার হিউম্যান ইমিউনিটি কম্পোনেন্ট গুলো কি কি, ইন্ডিজেন অ্যান্টিবডি পার্থক্য গুলো কি কি, কমপ্লিমেন্টারি এখানের মধ্যে ফাংশন গুলো কি কি। হ্যাঁ, এবং এখানের মধ্যে আমাদের যে আমাদের ইমিউনোলজিক্যাল যে রিয়েকশন গুলোর মধ্যে শুধু এক্সাম্পল গুলো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 কোনটার মধ্যে কি এক্সাম্পল। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, আমরা প্যাথো থেকে পাচ্ছি, আমরা মেইনলি পাচ্ছি আমরা এখানের মধ্যে সেল ইনজুরি, ইনফ্লামেশন, তারপরে স্টেরিলাইজেশন ডিসইনফেকশন, নিউপ্লাসিয়া। এরপর পাচ্ছি আমরা এখানের মধ্যে আমাদের ইমিউনোলজি থেকে মেইনলি আমাদের ইনেট এবং হিউম্যান ইমিউনিটির কম্পোনেন্ট গুলো কি কি, ইন্ডিজেন অ্যান্টিবডি পার্থক্য কি কি, কমপ্লিমেন্ট গুলো ফাংশন কি কি, কোন স্পেসিফিক্যালি কোনটার কি ফাংশন, তারপর হচ্ছে তোমাদের আমাদের ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন গুলোর টাইপ গুলো কি কি, এবং তোমার এক্সাম্পল এবং শক। তো এইগুলো আমাদের হচ্ছে যে প্যাথোলজি। এখন মাইক্রোতে যদি আসি, এখানের মধ্যে আমাদের আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কমন গুলো যেগুলো আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে আমাদের আমরা এখানের মধ্যে যেগুলো আসছিল প্রিভিয়াস বিসিএস গুলোতে, ডিপথেরিয়া, হ্যাঁ টিটেনাস, আর তোমার হচ্ছে আমরা মাইক্রোব্যাকটেরিয়ার গুলোর মধ্যে আমরা কোনটা কিভাবে কালচার করি, কত টাইপের কালচার আমরা করি, এবং কোনটাতে আমরা কোন ধরনের অর্গানিজমকে আমরা
কোন মিডিয়াতে কালচার করি। এইটা হলো আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাল ডিজিজে যদি যাই, আমাদের হচ্ছে যে এখানের মধ্যে মেইনলি আমাদের দেশে কমন ভাইরাল ডিজিজ কি কি হয় আমাদের এখানের মধ্যে, তাহলে আমাদের হ্যাপাটাইটিস ভাইরাস গুলো খুবই কমন। হ্যাপাটাইটিস A B C D E এগুলো আমাদের দেশের জন্য খুবই কমন। তারপর তোমার হচ্ছে যে মেডিসিনের মধ্যে আমরা ভাইরাল ডিজিজের মধ্যে কিছু জিনিস আমরা ফালাই আসছি এখানের মধ্যে, ডেঙ্গু টেঙ্গু আমরা ফালাই আসছি সেগুলো। তাহলে এখানের মধ্যে আমরা আর কি পাচ্ছি এখানের মধ্যে আমরা আমরা মেইনলি আমাদের দেশের জন্য যেগুলো কমন কমন ভাইরাল ডিজিজ গুলো সেগুলো পড়ে ফেলবো, আর এবং সাথে HIV। তাহলে ভাইরাল ডিজিজের পার্ট শেষ হলো। আসলে প্যারাসাইটিক ডিজিজের মধ্যে, তাহলে প্যারাসাইটিকের মধ্যে কি হয় আমাদের এখানের মধ্যে মেইনলি নেমাটোড ইনফেস্টেশন হয় আমাদের এখানের মধ্যে, তার আমাদের এখানে ক্রিমি প্রবলেম তো বেশি। তাহলে অ্যাসকারিয়াসিস এবং অ্যাঙ্কাইলোস্টোমাসিস আমরা যদি ভালো করে পড়ে ফেলি তাহলে আমাদের মোটামুটি কমন প্যারাসাইটিক ডিজিজ শেষ। দুইটা ডিজিজ পাচ্ছি আমরা এখানের মধ্যে। হ্যাঁ, প্রোটোজল ডিজিজের মধ্যে আসলে আমরা এখানের মধ্যে মেইনলি আমাদের ম্যালেরিয়াটা পড়তে হবে, মেইনলি ম্যালেরিয়া। আসলে এসটিডির মধ্যে আমাদের এখানের মধ্যে কি কি আছে, আমাদের এখানের মধ্যে আছে তোমার সিফিলিস এবং গনোরিয়া, দুটো সবচেয়ে কমন। তাহলে এগুলোর মধ্যে আমাদের ইনভেস্টিগেশনের ক্রাইটেরিয়া গুলো কি কি, ট্রিটমেন্ট গুলো কি কি, কি কি টেস্ট আমরা করি। হ্যাঁ, জেনারেল আলসার গুলো কি হয় এবং এগুলোর মধ্যে এন্ড স্টেজে কি হয়, কমপ্লিকেশন গুলো কি হয়। তো এই হয়ে গেল আমাদের প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। এখন প্যাথোলজির একটা বড় অংশ হলো সিস্টেম, আমাদের হচ্ছে যে আমাদের বিভিন্ন আমরা হচ্ছে যে আমাদের সিস্টেমিক প্যাথোলজি। এখন আমরা এখানে এই টপিকটা অনেক বড়, কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে খুবই কম। তাহলে আমরা মেইনলি পড়তেছি জেনারেল প্যাথোলজি এবং জেনারেল মাইক্রোবায়োলজি। তাহলে আমরা যখন আমরা সিস্টেমিক প্যাথোলজিতে যখন যাব, এখানের মধ্যে এই টপিক থেকে তুমি সবচেয়ে মোস্ট কমন যে ডিজিজ গুলো সেগুলোর প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো পড়বা। যেমন আমাদের লিভার সিরোসিস, আমাদের হচ্ছে যে তারপরে কোলাজেন ডিজিজ থেকে তোমার হচ্ছে যে আমাদের লুপাস নেফ্রাইটিসের হিস্টোলজিক্যাল চেঞ্জ গুলো কি কি হয়েছে। তারপর তোমার হচ্ছে যে আমাদের এই টপিকটা হচ্ছে যে আমরা একটু কম গুরুত্ব দিই, কারণ আমাদের হচ্ছে যে সিস্টেমিক প্যাথোলজি থেকে আমাদের তোমার খুবই কম প্রশ্ন আসে এবং বড় টপিক অনেক পড়তে হয়, অনেক পরে কম কোশ্চেন পাওয়া যায়। হ্যাঁ, কেউ যদি চাই সেই সিস্টেমিক প্যাথোলজি নাও যদি পড়ে তাও সে বিসিএস পাস করতে পারবে। তাইলে আমরা প্যাথোলজিতে আমরা মেইনলি এখানে পড়তেছি আমাদের জেনারেল প্যাথোলজি। হ্যাঁ, আর মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আমরা সেম জিনিসটা আমরা এখানের মধ্যে করতেছি, আমরা মূলত জেনারেল ব্যাকটেরিওলজি। তারপর হচ্ছে তোমার এখানের মধ্যে আমাদের কমন যে ব্যাকটেরিয়া ইনফেকশন গুলো কি কি হয়, কমন ভাইরাল ডিজিজ গুলো কি কি হয়, কমন প্যারাসাইটিক ডিজিজ গুলো কি কি হয়। তাহলে আমরা এখানের মধ্যে মোস্ট কমন গুলো পড়ে ফেলতেছি। আর সিস্টেমিক প্যাথোলজিতে আমাদের এখানের মধ্যে আমাদের একটা দুইটা করে প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসাটাও খুবই রেয়ার এবং এটা পড়তে অনেক টাইম লাগবে এবং এটা প্রস্তুতি নেওয়া অনেক তোমার হচ্ছে কাম্বারসাম। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে প্যাথোলজিতে আমাকে যদি 80% কোশ্চেন কভার করতে হয় আমাকে কোন কোন টপিক বেশি করে পড়তে হবে। কেউ যদি বসে সারাক্ষণ বসে সিস্টেমিক প্যাথোলজি পড়ে, রবিন্স পড়ে বসে বসে, তাহলে তো কি হবে, কোনো লাভ হবে না, তাই না? ফার্মাকোলজি আমাদের পিএসসি সিলেবাসের মধ্যে নাই, কিন্তু ফার্মাকোলজি আমার মেডিসিনে কভার হয়ে যায়। এখানের মধ্যে মেইনলি আমরা যে জিনিসগুলো পড়তে হয়, আমরা যখন ডিজিজ পড়ি সেই ডিজিজের মধ্যে যে ড্রাগগুলো নিয়ে পড়তেছি না ওইটাই ফার্মাকোলজি। এখানে কিন্তু ফার্মাকোলজির মধ্যে এখানে আমাদের যে জেনারেল ফার্মাকোলজি এত কিছু এগুলো আমাদের পড়া লাগবে না। ফার্মাকোলজি থেকে মেইনলি আমাদের ওপিড অ্যানালাইসিস গুলো কি কি আছে, লিপিড লোয়ারিং ড্রাগ গুলো কি কি আছে, ইনসুলিনের টাইপ গুলো কি কি, সাইড কি, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কি কি আছে, এনটিটিভি ড্রাগ কি আছে, কোনটা সাইড ইফেক্ট গুলো কি কি, ম্যালেরিয়ার মধ্যে আমরা কি কি ওষুধ ইউজ করি, কোনটা সাইড ইফেক্ট গুলো কি কি। মেইনলি ফার্মাকোলজি মেডিসিনে কভার হয়ে যায়। আলাদা করে তোমাকে ফার্মাকোলজি পড়ার কিছু নাই বিসিএস এর জন্য, কারণ সিলেবাসের মধ্যে আলাদা করে কোনো ফার্মাকোলজি এখানে রাখা হয় নাই। তাহলে মেডিসিন আমরা যখন ডিজিজ গুলো পড়তেছি তখন তো আমরা জানি যে আমাদের মধ্যে আমরা এনটিটিভি যেগুলো ইউজ করি, কোন এনটিটিভি দিলে আমরা এক্সট্রা করে একটা ভিটামিন দিতে হয়, হ্যাঁ, কোনটা পেরিফেরাল নিউরোপ্যাথি করে সেগুলো আমরা জানি, এই কমন টপিক গুলো। লাস্ট ওয়ান ফিজিওলজি। আর ফিজিওলজি কথা বলা শেষে এরপরে হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের এমবিবিএস দের আমাদের প্রস্তুতি নিয়ে কথাবার্তা শেষ হবে। চলো, ফিজিওলজি পিএসসির খুবই প্রিয় সাবজেক্ট, আমরা দেখি ফিজিওলজি থেকে কি কি পড়তে হবে। ফিজিওলজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ব্লাড এবং সার্কুলেটরি সিস্টেম থেকে। তুমি প্রথম যদি কোনো সিস্টেম পড়া শুরু করো সেটা তুমি পড়বা সার্কুলেটরি সিস্টেম দিয়ে, তুমি পড়াটা শুরু করতে পারো। দেখবা আমরা হচ্ছে যে 35 থেকে 45 পর্যন্ত আমাদের ব্লাড অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম থেকে 32টা প্রশ্ন আসছে এখানের মধ্যে। আমরা টপিকগুলো লিখে দিছি। তুমি হচ্ছে যে এখানে যেভাবে লেখা আছে টপিকগুলো তুমি ঠিক এইভাবে টপিকগুলো যদি পড়ে ফেলো তাহলে তোমার বিসিএস সিলেবাসটা মোটামুটি কভার হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি কি প্রশ্ন আসছে এখানের মধ্যে আমরা দেখি। হিমোস্ট্যাসিস থেকে 4টা প্রশ্ন আসছে। মেইনলি হচ্ছে এখানে স্টেপ গুলো কি কি, বিটিসিটি আমরা তোমার হচ্ছে নর্মাল রেঞ্জ কত, তারপরে তোমার হচ্ছে যে আমরা ব্লিডিং অ্যারেস্টের ধাপগুলো কি কি আছে এখানের মধ্যে, কোগুলেশন অফ ব্লাড মেইনলি ক্লটিং ফ্যাক্টর গুলো কি কি, পাথ হয়ে আছে এখানের মধ্যে, হিমোফিলিয়া এখানের মধ্যে টাইপ গুলো কি কি আছে, এসেনশিয়াল ফ্যাক্টর কোনগুলো কোনগুলো আছে, কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল থেকে গ্রস এখানে কার্ডিয়াক সাইকেলে মেজর ইভেন্ট গুলো কি কি আছে এখানের মধ্যে, কন্ডাকশন পাথওয়েটা কি, হ্যাঁ, এগুলো।
ইসিজি থেকে আমাদের মেইনলি আমাদের কি কি হয় এখানের মধ্যে, আমাদের কমন যেগুলো আছে, এমআইতে ইসিজি চেঞ্জ কি কি হয়, ইসকেমিয়া থাকলে ইসিজি চেঞ্জ এখানের মধ্যে কি কি হয়, ইমার্জেন্সি যেগুলো সুপারভেন্টিকুলার টেইকার্ডিয়া ইমার্জেন্সি একটা কন্ডিশন, এই সকল ক্ষেত্রে আমাদের কমপ্লিট হার্ট ব্লক এই সকল ইসিজি চেঞ্জ কি। ইসিজি চেঞ্জের মধ্যে তুমি এখানের মধ্যে মেইনলি 3 থেকে 4টা ডিজিজের মধ্যে ইসিজি চেঞ্জ গুলো পড়লে এখানের মধ্যে হবে। ব্লাড প্রেশার, আমরা হাইপার টেনশন অলরেডি পড়ে আসছি আমরা মেডিসিনের মধ্যে, সেখানে আমরা আমরা হচ্ছে যে নর্মাল রেঞ্জ গুলো সেখানে আমরা পড়ে ফেলছি। তাহলে ব্লাড প্রেশারের মধ্যে আমরা এখানের মধ্যে ডেফিনেশন গুলো কি কি, আমরা এখানে টাইপস কি, আমাদের এখানের মধ্যে নর্মাল রেঞ্জ কি, রেগুলেশন গুলো কেমনে হয় এখানের মধ্যে। তারপর রিজিওনাল সার্কুলেশন থেকে আমাদের মেইনলি আমাদের হচ্ছে এখানের মধ্যে আমাদের ভ্যাসো অ্যাক্টিভ এজেন্ট গুলো কি কি আছে, ইডিমা কস কি কি আছে, ভেনাস প্রেশার আর্টেরিয়াল প্রেশার নর্মাল কত আছে, এই জিনিসগুলো ছোট টপিক রিজিওনাল সার্কুলেশন। তারপর আসে আমাদের আমাদের পরের ইম্পর্টেন্ট টপিক হলো রেসপিরেটরি সিস্টেম। এখানের মধ্যে লাং ফাংশন টেস্ট থেকে তো অনেক প্রশ্ন আসছে, ভলিউম গুলো কি কি আছে, ভলিউম কত, ক্যাপাসিটি গুলো কি কি আছে এখানের মধ্যে, হ্যাঁ নর্মাল 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 কত, ডেড স্পেস কি, অ্যানাটমিক ডেড স্পেস কি, ফিজিওলজিক্যাল ডেড স্পেস কি, হ্যাঁ টেস্ট গুলোর নাম বিশেষ করে, রিদমিক ব্রিদিং এর তোমার হচ্ছে যে মেকানিজম। তারপরে আমাদের এখানের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট এই রিলেটেড যা কিছু আছে, রেসপিরেটরি মেমব্রেন, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের ধাপগুলো কি, হেলডেন ইফেক্ট কি, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কি, কখন ডানে যায় কখন বামে যায়, এগুলো। সাইনাস হাইপোক্সিয়া টাইপ গুলো কি কি আছে এখানের মধ্যে, তারপরে তোমার হচ্ছে কোন ডিজিজে কোন ধরনের হাইপোক্সিয়া হয়, সাইনাসের মেকানিজম গুলো কি, কজ গুলো কি কি, তারপর আসো আমাদের এখানে ডাইজেশন, মেটাবলিজম এবং নিউট্রিশন। হ্যাঁ, এখানের মধ্যে কোন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি কি কি হয়, ভিটামিন ডেফিসিয়েন্সি বিসিএস এর জন্য খুব 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 গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, যেহেতু আমরা খুব গরিব দেশ, আমাদের দেশের মানুষ ওই ভিটামিন খাইতে পারে না, আমাদের এখানে নিউট্রিশনাল ডিজিজ গুলো অনেক বেশি হয়। তাহলে ভিটামিন ডেফিসিয়েন্সি রিলেটেড প্রশ্ন বিসিএস এর জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। তুমি দেখবা বিসিএস এর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, তারপর ডাইজেস্টিভ এনজাইম গুলো কি কি আছে, হ্যাঁ বিএমআর কি, বিএমআই কি, ওবেসিটি কি কি, রেঞ্জ কি, হ্যাঁ নর্মাল বিএমআই কত, এই জিনিসগুলো। তারপর আমরা দেখবো এন্ডোক্রাইন এবং আমাদের হচ্ছে যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যদি যাই, এখান থেকে 16টা প্রশ্ন আসছে। এখানে কোন কোন গ্ল্যান্ড থেকে বেশি প্রশ্ন আসছে আমরা দেখি, তাতে বেশি প্রশ্ন আছে ওভারি টেস্টিস থেকে। এখানের মধ্যে কি কি হরমোন আছে, এখানে কোনটা থেকে কি কি হরমোন বের হয়, এখানের মধ্যে মেনস্ট্রুয়েশন, এখানের মধ্যে ফেজ গুলো কি কি, ওভুলেশন কখন হয়, হ্যাঁ স্পার্মাটোজেনেসিস এর মধ্যে এখানে ধাপগুলো কি কি। তারপর আমরা দেখবো এখানের মধ্যে আমাদের পিটুইটারি এবং থাইরয়েড। তাহলে পিটুইটারি থেকে এখানের মধ্যে অ্যান্টাপিটুইটারি থেকে কি কি আসে, প্রোস্টেট থেকে কি কি আসে, এখানের মধ্যে হাইপোথ্যালামাস থেকে কি কি আসে, কন্ট্রোলিং গুলো কি কি আছে এখানের মধ্যে, কোন হরমোনের ফাংশন গুলো কি কি, কোনটা কোথায় গিয়ে কাজ করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এখানের মধ্যে আমাদের এখানে আমাদের সুপ্রারেনাল হরমোন কি কি আছে, কোনটা ফাংশন গুলো কি কি, এই জিনিসগুলো নাম, ফাংশন এবং গ্রস কোশ্চেন এখানের মধ্যে একদম গ্রস, একদম গ্রস কোশ্চেন। এন্টারপিটুইটারি থেকে কোনটা আসে, পোস্টাপিটুইটারি থেকে কোনটা আসে, একদম গ্রস। মানে আমরা আইটেম দেওয়ার সময় কোনো কিছু না পারলে স্যাররা যেরকম আমাদেরকে কিছু কমন কোশ্চেন করতো, বিসিএস সেরকম কোশ্চেন এখানের মধ্যে আসে, বিসিএস কোনো টিপিক্যাল কোনো কোশ্চেন আসে না। কিডনি বডি ফ্লুইড থেকে এখানের মধ্যে আমাদের এখানের মধ্যে রেনাল ফাংশন টেস্ট গুলো বিশেষ করে আমরা কোনটা কোন টেস্ট কখন করি, নর্মাল রেঞ্জ কত এখানের মধ্যে, ইলেকট্রোলাইট গুলো এখানের মধ্যে নর্মাল রেঞ্জ কত, তারপরে তোমার হচ্ছে যে আমাদের কোনটা কমে গেলে কি কি সমস্যা হয়, বেড়ে গেলে কি কি সমস্যা হয়, এবং রেগুলেশন অফ বডি ফ্লুইড, বডি ফ্লুইড কম্পার্টমেন্ট কি কি আছে এবং কোন কম্পার্টমেন্টে কত লিটার করে থাকে, অ্যাসিড বেস ব্যালেন্স, আমাদের বাফার সিস্টেম কি কি আছে এবং ক্যালসিয়ামের রোল। তারপর আসুন নার্ভাস সিস্টেম, এখানের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আছে রিফ্লেক্স থেকে, সবচেয়ে বেশি প্রশ্ন আছে রিফ্লেক্স টাইপ কি, রিফ্লেক্স আর কেমনে ফরমেশন হয়, ডিপ এবং সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো কি, পার্থক্য কি এখানের মধ্যে, হ্যাঁ কোনটা রুট ভ্যালু কত, কমন কোশ্চেন গুলো। সেরেবেলামের ফাংশন কি, অ্যাবনর্মালিটি কি কি আছে, দুইটা প্রশ্ন আসছে এখান থেকে। তারপর স্পেশাল সেন্স থেকে আমরা দেখতে এখান থেকে আমরা দেখছিলাম যে অ্যানাটমি থেকে আমরা দেখছিলাম এখানের মধ্যে আমাদের আই এবং ইয়ার থেকে প্রশ্ন আসছে, ফিজিওলজির মধ্যে সেম। স্পেশাল সেন্সের মধ্যে আমাদের মেইনলি পড়তে হবে ভিজুয়াল পাথওয়ে গুলো, হ্যাঁ এবং লাইট রিফ্লেক্স, তারপর অ্যাকোমোডেশন রিঅ্যাকশন এবং ভেস্টিবুলার অ্যাপারেটাস। তাহলে আমরা আই থেকে ভিজুয়াল পাথওয়ে, লাইট রিফ্লেক্স এবং অ্যাকোমোডেশন রিঅ্যাকশন, মেইনলি এখানের মধ্যে কি কি চেঞ্জ হয়, কোন কোন মাসল জড়িত, এই জিনিসগুলো মেইন চেঞ্জ গুলো কি কি, আর ভেস্টিবুলার অ্যাপারেটাস গুলো কি কি আছে, ইম্পর্টেন্স গুলো কি। তাহলে আমাদের মোটামুটি আমরা ফিজিওলজি যদি কভার করি, তাহলে ফিজিওলজি থেকে প্রথম যে টপিকটা পড়তে হয় সেটা হচ্ছে ব্লাড এবং সার্কুলেটরি সিস্টেম। এইটা পিএসসি সবচেয়ে প্রিয় টপিক, এটা দিয়েই তোমার পড়াশোনা শুরু হবে, এটা দিয়ে তোমার প্রস্তুতিটা শুরু হবে, ব্লাড এবং সার্কুলেটরি সিস্টেম দিয়ে। এরপরে তুমি পড়বা রেসপিরেটরি, ডাইজেশন, মেটাবলিজম, তারপরে এন্ডোক্রাইন, কিডনি বডি ফ্লুইড এবং নার্ভাস সিস্টেম, স্পেশাল সেন্স। কি কি পড়তে হবে, আরটিএম দেওয়ার সময় আমরা যখন কিছু না পারলে সারা শেষ পর্যন্ত যে কোশ্চেন গুলো করতো যে ভাই এইটা তাহলে তুই বল, সেই কোশ্চেন গুলো বিশেষ আসবে, সবচেয়ে গ্রস যে জিনিসগুলো। তাহলে আমরা
এমবিবিএস দের জন্য আমরা মোটামুটি কিভাবে পড়তে হবে একটা আউটলাইন দিলাম। তুমি কি এই রুটিন, আমাদের এখানে যে সিকোয়েন্সটা বললাম ঠিক এই সিকোয়েন্স অনুযায়ী এবং এখানে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো যদি কভার করো মোটামুটি বিসিএস সিলেবাসের 80% তোমার কভার হয়ে যাবে। আমরা এখন তোমার জন্য কথা আছে, যাইও না এখনো, শেষ হয় না এখনো, যাইও না এখনো। আমরা আগে ডেন্টালদের জন্য একটু বলে নেই, তারপর আমরা শেষ করব। যাওয়ার আগে কিছু কথা বলবো, হ্যাঁ? কয়েকজন লেফট নিয়ে শুরু করছে। তুমি হাজিরা যদি না দাও তাহলে কিন্তু তুমি স্লাইড পাবা না, হাজিরা দিয়ে যাইতে হবে। চলো আমরা ডেন্টাল সায়েন্সের জন্য আমরা হচ্ছে কিছু কথাবার্তা এখানের মধ্যে বলি। তাহলে এখানের মধ্যে আমরা মেজর আমরা হচ্ছে যে কি কি সাবজেক্ট নিয়ে হচ্ছে আমরা এখানের মধ্যে পড়বো। এখানের মধ্যে এমবিবিএস এর মধ্যে যেরকম আমাদের মেডিসিন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তো ডেন্টাল সার্জন যে কি করবে, ডেন্টাল সার্জন যে ওরাল সার্জারি করবে, তাই না? তাহলে ওরাল সার্জারি থেকে ওর বেশি প্রশ্ন আসবে, তার জন্য চিন্তা করতে হবে আমি আসলে কি কাজ করব। অ্যাজ এ ডেন্টাল সার্জন সরকার যখন আমাকে নিয়োগ দিবে তাইলে আমি আসলে কি কি কাজ করবো, সে এটা মাথায় থাকলে তুমি বুঝে যাবে তোমাকে আসলে কি কি পড়তে হবে। তাহলে ওরাল সার্জারি এবং অ্যানাস্থেশিয়া, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, প্রোস্টোডন্টিক্স, অর্থোডন্টিক্স, ক্লিনিক্যাল, চিলড্রেন ডেন্টিস্ট্রি এবং ডেন্টাল জুরিসপ্রুডেন্স, অল্প একটু এখানের মধ্যে। তাহলে এখানে আমাদের ব্রড হেডিং আমরা 6টা সাবজেক্ট নিয়ে আমরা হচ্ছে এখানের মধ্যে আমরা প্রশ্নগুলো দেখবো যে কি কি প্রশ্ন এখানের মধ্যে আসছে। তোমরা খেয়াল করবা যে কিছু টপিক থেকে তোমার হচ্ছে যেমন 45 বিসিএস এ কোশ্চেন গুলো অনেক বেশি, 45 এর মধ্যে তোমার হচ্ছে ভেরিয়েশন ছিল কোশ্চেনের মধ্যে, যে সব টপিক এখানের মধ্যে মোটামুটি পিএসসি এখানে অনেকগুলো টপিক কভার করছে। তুমি দেখবা যে টপিকগুলো থেকে একাধিকবার প্রশ্ন আসছে, যে টপিকগুলো থেকে একাধিকবার প্রশ্ন আসছে সেই টপিকগুলোই এখানে মধ্যে তোমাকে আগে কভার করতে হবে। পিএসসি সাধারণত তারা প্রিভিয়াসলি যে সকল টপিক কভার করছে সেই টপিকগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি 80% কোশ্চেন মোটামুটি এখান থেকে কভার করতে পারবা। তাহলে আমরা দেখি ওরাল সার্জারি এবং অ্যানাস্থেশিয়া থেকে এখানে কি কি টপিক আমরা এখানে কভার করতেছি। প্রিমিলিগনেন্ট লেশন গুলো কি কি আছে এখানের মধ্যে, 45 এ আসছে, 41 এ আসছে, 35 এ আসছে। 39 অ্যানালাইসিসটা আমরা এখানের মধ্যে দেই নাই, আমরা সামনে কখনো এটা শেয়ার করে দিব না 39 অ্যানালাইসিসটা। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক, হ্যাঁ, তুই চিন্তা করো, তুমি আগে মাথার মধ্যে খাটাও যে আমি আমি যদি উপজেলাতে যাই, আমাকে যে সরকার নিয়োগ দিবে, আমি এখানে আসলে কি করব। আমি এখানের মধ্যে অনেক উচ্চ মার্গে ট্রিটমেন্ট করবো নাকি আমি খুব এখানের মধ্যে কি কি আমাকে ট্রিটমেন্ট করা পসিবল, সেই রিলেটেড প্রশ্ন এখানের মধ্যে আসবে। লোকাল অ্যানেস্থেসিয়াতে আমরা অ্যাড্রেনালিন আমরা ইউজ করি, এখানের মধ্যে ফাংশনগুলো কি 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 কমপ্লিকেশন হতে পারে, তুমি কি কি হ্যাজার্ড ফেস করতে পারো। দেখো সবসময় প্রশ্ন আসে এখান থেকে, সবসময় এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে। বাক্যাল অ্যাবসেস কমন টপিক, হ্যাঁ, তুমি কমন টপিক পাবাই তুমি। আর ডায়াবেটিস মেলাইটিস পেশেন্টের জন্য তো আরো কমন টপিক বাক্যাল অ্যাবসেস, হ্যাঁ, সেলুলাইটিস, হ্যাঁ। তাহলে লুডিগ্যান যাই না, এখানের মধ্যে আমরা মোটামুটি পিএসসি বেশ ভালো প্রশ্ন দিতে আমরা দেখতে পাচ্ছি। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, যে একবার হয়েছে অবস্থা খারাপ, তাহলে দেখো তিনবার, 3 বিসিএস থেকে, বিসিএস এ ট্রাইজেমিনাল নিউরোলজি থেকে প্রশ্ন আসছে। ড্রাই সকেট, তাও 3টে বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে। তারপর আমরা দেখি এখানের মধ্যে আমাদের, আমরা এখানের মধ্যে যে তুমি যখন টুথ এক্সট্রাকশন করবা, হ্যাঁ, তাহলে তোমাকে কি কি প্রবলেম তোমার তুমি এখানের মধ্যে তুমি ইমিডিয়েটলি ফেস করতে পারো। হিমোফিলিক পেশেন্টকে তুমি টুথ এক্সট্রাকশন করতে গেলে এখানে অনেক ঝামেলা লেগে যেতে পারে। তাহলে দেখো এখানে এই 3 বিসিএস আমরা টুথ এক্সট্রাকশন থেকে হিমোফিলিক পেশেন্টের এখান থেকে আমরা প্রশ্ন বললাম। তাহলে তুমি কি কি টেস্ট করবা, হ্যাঁ, আগে থেকে তুমি কি কি টেস্ট করে রাখবা, তুমি প্রিকশন গুলো কি কি হবে তোমার, এবং এগুলো হলে পর ম্যানেজ করবা তুমি কিভাবে, জিনিসগুলো এখানের মধ্যে। অস্টিওমাইলাইটিস কমন টপিক, কমন টপিক এখান থেকে। তারপর আমরা এখানে মধ্যে দেখি জ ফ্র্যাকচার থেকে 2বার প্রশ্ন আসছে। জিঞ্জিভাইটিস এবং জিঞ্জিভাইটিস তো কমন টপিক মোটামুটি, আমরা খুব রিসেন্ট বিসিস গুলো থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু 35-37 এর মধ্যে প্রশ্ন আসে। বেলস পলসি কমন টপিক। তারপরে যদি আমরা যাই সিস্ট, মোটামুটি আমাদের 3 বিসিএস এর প্রশ্ন আসছিল এখান থেকে। তারপর হচ্ছে আমাদের এখানের মধ্যে বাকি টপিক গুলো সবগুলো একবার একবার প্রশ্ন আসছিল, কিন্তু একবার একবার প্রশ্ন আসলেও তুমি টপিকগুলোর উপর তোমার অবশ্যই আইডিয়া থাকতে হবে। আসো আমরা কনজারভেটিভ ডেন্টিস্ট্রি থেকে আমরা এখানের মধ্যে কি কি প্রশ্ন এখানের মধ্যে পাচ্ছি। রুট ক্যানাল ট্রিটমেন্ট তুমি এটাই তো করবো মেইনলি, তাই না? 3বার প্রশ্ন আসছে। হরাইজন্টাল রুট ফ্র্যাকচার 3বার প্রশ্ন আসছে। পালপারিস থেকে 3বার প্রশ্ন আসছে। ওয়ার্কিং লেংথ ডিটারমিনেশন কেমনে করবা, 3বার প্রশ্ন আসছে এখান থেকে। পাল্প ক্যাপিং থেকে 3বার প্রশ্ন আসছে, কারণ তুমি তো এটাই করবা, হ্যাঁ। ডেন্টাল ক্যারিজ কমন সমস্যা, আমাদের কমন সমস্যা, 4বার প্রশ্ন আসছে এখান থেকে। তাহলে তুমি বুঝে যাচ্ছ তোমাকে আসলে কোন কোন টপিক তোমাকে আগে কভার করতে হবে। কেবিলি প্রিপারেশন 2বার আসছে এখান থেকে প্রশ্ন। পালবোটমি 3বার প্রশ্ন আসছে এখান থেকে। বাকি টপিকগুলো একবার একবার করে এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে তুমি বাকি টপিকগুলো তুমি আইডিয়া নিয়ে নিয়ে রাখতে হবে। তুমি আগে দেখতে হবে যে যেগুলো থেকে তোমার সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আসলে এন্ডোডন্টিক ইমার্জেন্সি গুলো কি কি আছে এখানের মধ্যে, রেডিওগ্রাফি গুলো আমরা এখানের মধ্যে রেডিওলজিক্যাল ফাইন্ডিং গুলো কি কি আছে এখান থেকে তোমার কমন এখানের মধ্যে প্রশ্ন আসছে। অর্থোডন্টিক্স আমরা যদি দেখি একটু,
আমরা এই পিডিএফটা শেয়ার করে দিব তোমাদের সাথে, সেখান থেকে তুমি দেখে নেবা, কোনো কিছু নোট করতে হবে না। দেখি প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স, আমরা এখান থেকে আমাদের হচ্ছে যে দুইবার প্রশ্ন আসছে। তারপরে ম্যালোক্লুশন, হ্যাঁ ম্যালোক্লুশন আমাদের ঘরে মনে কারো বাসায় এমন লোকজন মনে পাওয়া যাবে না ম্যালোক্লুশন মনে নাই। হ্যাঁ ম্যালোক্লুশন থেকে মোটামুটি সব সময় পিএসসি এখান থেকে প্রশ্ন দিচ্ছে। স্পেসিং এবং ম্যানেজমেন্ট এখান থেকে দুইবার প্রশ্ন আসছে। সিরিয়াল এক্সট্রাকশন এখান থেকে দুইবার প্রশ্ন আসছে। অ্যাপ্লায়েন্স রিমুভাল এখান থেকে দুইবার প্রশ্ন আসছে। যেখানে একাধিকবার প্রশ্ন আসছে সেটা আগে পড়তে হবে তোমাকে। এরপরে তুমি অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি, হ্যাঁ যদিও এই টপিকগুলো তোমার বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ না অতটা, কারণ তুমি এখানে যখন ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবা, তুমি অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি তোমার আসলে এখানে কাম না। তোমার এখানে মধ্যে কাজ হচ্ছে আমাদের পাবলিক হেলথ লেভেলে, বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে তুমি কি কি প্রবলেম ফেস করতে পারো, কি কি ডিজিজ তুমি পাবা, সেগুলোই মেইনলি আসলে প্রসিডন্টিক্স থেকে এখানের মধ্যে কি কি আসতেছে। এফপিডি তিনবার আসছে প্রশ্ন এখান থেকে। রিটেনশন স্টেবিলিটি সাপোর্ট দুইবার প্রশ্ন আসছে। কমপ্লিট ডেন্টিউর এখান থেকে দুইটা প্রশ্ন আসছে। তারপরে জ রেজিস্ট্রেশন দুইবার প্রশ্ন আসছে এখান থেকে। ইমিডিয়েট ডেন্টিউর এখান থেকে দুইবার প্রশ্ন আসছে। আর বাকি টপিকগুলো মোটামুটি একবার করে এখান থেকে প্রশ্ন আসছে। ইমপ্লান্ট থেকে দুইবার প্রশ্ন আসছে। তাহলে তোমার প্রথম কাজ হবে যে এখানের মধ্যে একাধিকবার প্রশ্ন আছে, সেগুলো আগে তোমাকে কভার করে ফেলা। তারপরে বাকি টপিকগুলো তোমাকে এখানের মধ্যে কভার করা। ডোয়েল এখান থেকে 35, 37, 38 তিনবারই প্রশ্ন আসে এখান থেকে। হ্যাঁ তাহলে আগে যেগুলো একাধিকবার যে টপিকগুলো টাচ করছে পিএসএ, সেগুলো তোমাকে আগে কভার করে ফেলতে হবে, তাহলে তোমার 80% তোমার প্রশ্ন কমন পড়ে যাবে। আসো আমাদের চিলড্রেন ডিজিজ থেকে কেমন প্রশ্ন আসছে, যে তুমি কমনলি পাবা। ফ্লুরাইডের রোল কি এখানের মধ্যে, আমরা নর্মাল লেভেল কত, টুথপেস্টে কেমন থাকে, এই জিনিসগুলো এখানে। তারপরে আমাদের এখানের মধ্যে ডেন্টাল যে জুরিসপ্রুডেন্স এখানের মধ্যে, যেহেতু তুমি সরকারি ডাক্তার হিসেবে তুমি শুধু ট্রিটমেন্টই করবা না, তোমার কিছু রোল আছে। হ্যাঁ বসি দিয়ে দাঁত ফালা দিলে তো এটা একটা গ্রিভিয়াস হার্ট হয়ে যায়, তাহলে তোমার এখানে মেডিকো লিগাল কিছু ইস্যুজ আছে। তোমার এখানে একজন ডেন্টাল সার্জন হিসেবে তোমার সরকারি চাকরি করতে গেলে তোমার মেডিকো লিগাল কিছু ব্যাপার তোমাকে দেখতে হবে, তাহলে তোমাকে মেডিকো লিগাল ইস্যুগুলো তোমার হচ্ছে যে একটু এখানের মধ্যে দেখে নিতে হবে। আর ফরেন্সিক অডন্টোলজি, হ্যাঁ যে আমরা দাঁত দেখে তোমার হচ্ছে যে আমাদের, তাহলে একজন সরকারি মেডিকেল অফিসার সে কিন্তু শুধু ট্রিটমেন্টই করে না, সে রাষ্ট্রের আরো অন্যান্য পার্টগুলোর সাথে, যেমন আমরা বিচার বিভাগকে হেল্প করি কিভাবে, মেডিকেল জুরিসপ্রুডেন্স দিয়ে আমরা বিচার বিভাগকে হেল্প করি, আমরা বয়স নির্ধারণ করি দাঁত দিয়ে। তাহলে এই টপিকগুলো যেগুলো সরকারি চাকরির সাথে রিলেটেড, এই জিনিসগুলো তোমাকে একটু আইডিয়াটা রাখতে হবে। এই হয়ে গেল ডেন্টাল সায়েন্স। আমি নিজে যেহেতু ডেন্টিস্ট না, তোমাদের ক্লাস নেবে ডেন্টিস্ট, যখন তোমাদের হচ্ছে যে আমরা যখন পিটিওতে যখন পড়াবো, তখন আমরা আরো বিস্তারিত এই জিনিসগুলো ব্যাখ্যা করব, যে কোন কোন টপিকগুলো তোমাকে আসলে একটু বেশি ফোকাস করতে হবে। আগে যেগুলো বেশি ফোকাস করতে হবে সেগুলো তোমাকে বারবার পড়ে পড়ে তোমাকে এগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। কিন্তু যেগুলো লেস ইম্পর্টেন্ট টপিক, সেগুলো তুমি একটু নাইস টু নো হিসেবে রাখতে পারো। মনে রাখবা বিসিএস পরীক্ষা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্নের একটা পরীক্ষা। এখানে খুব আনকমন জিনিস নিয়ে কাউকে যাচাই করা হয় না, কিন্তু আমরা আনকমন জিনিসপত্রে বেশি গুরুত্ব দিতে গিয়ে যে কাজটা করি, কমন জিনিসপত্র আমরা তখন আর পড়তে ভুলে যাই। আগামীকাল আমাদের আমরা হচ্ছে যে গাজা ওয়ারের সাথে সলিডারিটি রক্ষা করতে গিয়ে আমরা কালকে আমাদের কোনো ক্লাস পরীক্ষা সবকিছুই মুলতবি। আগামী পরশুদিন, 8 এপ্রিল আমরা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ এই সেশনটাকে মিস করিও না। এইখানে বিশেষ পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে গিয়ে যে 7টা কমন ভুল করে এগুলো নিয়ে কথা বলবো, পরীক্ষার প্রস্তুতি কৌশল নিয়ে কথা বলবো, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, যারা ট্রেনিং করে তারা কিভাবে পড়ে সেটা নিয়ে কথা বলবো, যারা বাচ্চা কাচ্চা ভালো পড়াশোনা করে তারা কিভাবে পড়বে সেটা নিয়ে কথা বলবো, এবং মারাত্মক কি ভুল করলে আমরা কি ভুল করলে পরীক্ষা পাশ করা যায় না সেটা নিয়ে কথা বলবো। এবং তোমাদের প্রত্যেকের বিভিন্ন প্রশ্নের আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অনেকের অনেক প্রশ্ন থাকবে, অনেক ব্যক্তিগত প্রশ্ন থাকবে। আমরা 8 এপ্রিল প্রত্যেকের প্রশ্ন নিব, যতটুকু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আনসার দেওয়ার ট্রাই করব। এবং এখানে আমরা এক্সামের প্রস্তুতি কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সেশনটা কেউ মিস দিও না। আমি আশা করব সবাই 8 এপ্রিল থাকবা, এবং এখানে পরীক্ষা যত ট্রিক্স, টেকনিক, টিপস যা কিছু দরকার সেগুলো আমরা 8 এপ্রিল দিব। আর আজকের সেশনের তোমার হাজিরা একটা ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা এই ফর্মটা ফিল আপ করে ফেলো। যারা ফর্মটা ফিল আপ করবে তাদেরকে আমরা আজকে পুরো সিলেবাস অ্যানালাইসিসের পিডিএফটা পাঠিয়ে দিব। আমরা 3 দিন যারা উপস্থিত থাকবা তারা পেয়ে যাবা, এবং কোনো কিছু নোট করার দরকার নাই। এই তোমরা হচ্ছে যে এখানে যা যা দিব আমরা এই অনুযায়ী তোমরা হচ্ছে যে পড়াশোনা করবা। তো আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য এবং মনোযোগ দিয়ে শোনার জন্য, সর্বোপরি শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।